আজকের যে টপিক ভেক্টর ক্যালকুলাস খুবই মজার একটা টপিক। মানে আমার খুবই ফেভারিট একটা টপিক বলতে পারো। ভেক্টর চ্যাপ্টারের মধ্যে খুবই ইনটুইটিভ। এবং আমার লাইফে আমি ভেক্টর ক্যালকুলাস ফার্স্ট পড়ছিলাম, আমাদের ইন্টারমিডিয়েটের সিলেবাসে এটা ছিল না, এইচএসসি সিলেবাসে ছিল না। আমরা বুয়েটের সম্ভবত ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারের দিকে যাই এটা পড়ছিলাম। তো যখন পড়ছি তখনও বুঝি নাই যে এটা কি ইউজ করব। বাট পরে যখন আমরা ফ্লুইড মেকানিক্স অথবা হচ্ছে তোমার অ্যারোডাইনামিক্স এর পড়াশোনা করছি, সো অ্যারোডাইনামিক্স আর ফ্লুইড মেকানিক্স এটার প্রচুর ব্যবহার আছে। ভেক্টর ক্যালকুলাসে আমরা দেখবা তিনটা টপিক শিখবো, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্ট আর হচ্ছে ডাইভারজেন্স আর হচ্ছে কার্ল। সো এই যে যে তিনটা টপিক, সবচেয়ে বেশি ডাইভারজেন্স আর কার্ল, এই দুটা বেশি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তোমার ব্যবহার করতে হবে, বিশেষ করে অ্যারোডাইনামিক্স, প্লেন যখন চলে অথবা যে কোনো ফ্লুইড যখন ফ্লো হয়, তখন ওইখানে ডাইভারজেন্স বা কার্লের একটা ব্যাপার স্যাপার থাকে, যেটার উপর বেসিস করে তোমার ডিজাইন ভ্যারি করতে পারে। ঠিক আছে, কার্লের একটা এক্সাম্পল যদি দেই, যে ঘূর্ণিঝড় যে হয়, এই যে ঘুরতে থাকে আমরা দেখছি, ওই ঘূর্ণিঝড় যে ঘুরে ওইটাকেই অনেকটা তুমি কার্লের মতো চিন্তা করতে পারো। যে ভেলোসিটি অফ কি বলে উইন্ড এক এক জায়গায় এক এক রকম থাকে, একটু সার্কুলার হয়ে যায়। সো এই জিনিসগুলো নিয়ে আমরা পড়াশোনা করবো। ডাইভারজেন্স ইজ মোর লাইক কোন একটা জায়গায় ইনফ্লো আর আউটফ্লোর মধ্যে রিলেশন দেওয়ার চেষ্টা করে। গ্রেডিয়েন্টটা সবচেয়ে লিস্ট ইউজড, গ্রেডিয়েন্টটা ফিল করাও একটু টাফ, বাট অ্যাজ উই মুভ অ্যালং আমরা চেষ্টা করব যতটা পারা যায় এটা এক্সপ্লেন করার। ঠিক আছে, তো তার আগে একটু বেসিক কিছু ভেক্টরের ক্যালকুলাসের জিনিসপত্র দেখাইতে হবে। নর্মাল ক্যালকুলাসের জিনিসপত্র দেখায়, তারপরে আমরা বলতে পারবো আসলে ভেক্টর ক্যালকুলাসের ডিপে যাওয়া শুরু করবো। ঠিক আছে, সো আমরা মেইন টপিক তিনটা পড়বো, এখানে একটু লিখে রাখতে পারি। গ্রেডিয়েন্ট, আমরা প্রথমে শুরু করবো আসলে ডাইভারজেন্স দিয়ে, এটা সবচেয়ে বেশি ইনটুইটিভ দেখে এটা আমরা আগে দেখব। ডাইভারজেন্স আগে পড়বো, তারপরে পড়বো হচ্ছে কার্ল, আর সবচেয়ে লেস ইনটুইটিভ হচ্ছে গ্রেডিয়েন্ট, এটা পড়বো হচ্ছে আমরা লাস্টে। সেগুলো কি জিনিস একটু শুনলে প্রথম প্রথম একটু কেমন কেমন লাগতে পারে, বাট আমরা সামনের দিকে গেলে এগুলো আস্তে আস্তে বুঝতে পারবো। সো এগুলো হচ্ছে আমাদের বলতে পারো টপিকস। এই টপিকগুলো আমরা কভার করার চেষ্টা করব। আমরা দুইটা ক্লাস নেব টোটাল ভেক্টর ক্যালকুলাসের, তার মধ্যে আমরা এগুলো মোটামুটি শেষ করে ফেলবো। ঠিক আছে, তো চলো আমরা প্রথমে একটু হোয়াট উই নো ফ্রম ক্যালকুলাস একটু দেখি। ঠিক আছে, সো জাস্ট একটু তোমাদেরকে মনে করায় দেওয়ার জন্য আমরা একটু এগুলো দেখাচ্ছি, হোয়াট উই নো ফ্রম ক্যালকুলাস। তোমাদের ক্যালকুলাসের দুইটা ক্লাস হয়েছিল যখন আমরা ডায়নামিক্স পড়ি তার আগ দিয়ে। সো ওইখান থেকে আমরা দেখেছিলাম, কখনো যদি আমরা ডিফারেন্সিয়েশন করি এক্স টু দি পাওয়ার এন এর, তখন আমাদের ফর্মুলা ছিল হচ্ছে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আবার কখনো যদি এরকম হয় ডিডি ওয়াই অফ ওয়াই টু দি পাওয়ার এম, আমি জাস্ট আরেকটা ফর্মুলা বানাইলাম, তাহলে কি হওয়া উচিত, এম ওয়াই টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। সো সিম্পল থিং হচ্ছে, এখানে যদি ওয়াই এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা ওয়াই এর ফাংশন হইতে হবে, এটা যদি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করো তাহলে এটা এক্স এর ফাংশন হইতে হবে। ঠিক আছে, কিন্তু কখনো যদি এমন হয় ডিডি এক্স অফ ধরো ইউভি, যেখানে ইউ ইজ এ ফাংশন অফ এক্স আবার ভিও হচ্ছে ফাংশন অফ এক্স, যদি এরকম হয়, অর্থাৎ এতক্ষণ দেখো উপরে কিন্তু একটা করেই ফাংশন ছিল, এক্স টু দি পাওয়ার এন অথবা শুধু ওয়াই টু দি পাওয়ার এন ছিল। এখন আমরা যেখানে দেখলাম যে ভিতরে দুইটা জিনিস মাল্টিপ্লিকেশন আকারে আছে, ইউ আর ভি মাল্টিপ্লিকেশন আকারে আছে। ইউ এক্স এর একটা ফাংশন, এখানে যেমন এক্স টু দি পাওয়ার এন এক্স এর ফাংশন ছিল, এখানে ইউ এক্স এর ফাংশন আবার ভিও এক্স এর ফাংশন। যেমন ধরো এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার, ধরো এক্স স্কোয়ার ইন্টু ফোর এক্স, বা এক্স স্কোয়ার ইন্টু ধরো হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি। তো যদি কখনো এরকম থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এক্স স্কোয়ারটাও এক্স এর ফাংশন, আবার থ্রি ফোর এক্স প্লাস থ্রিও আসলে এক্স এর ফাংশন। ঠিক আছে, সো যখন এরকম দুইটা এক্স এর ফাংশন থাকতেছে এবং এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছি, এটাকে বলে ইউভি মেথড বা কি বলে ক্যালকুলাসের মাল্টিপ্লিকেশন মেথড। এটা যেটা করি আমরা ইউ কে বাইরে রাখা, ধরো ভি কে ডিফারেন্সিয়েশন করলাম, আর ভি কে বাইরে রাখা আবার আমরা ইউ কে ডিফারেন্সিয়েশন করলাম। ঠিক আছে, সো আমরা দুইবার ডিফারেন্সিয়েশন করি বলতে পারো, দুইটা ভেরিয়েবল, দুইটাই এক্স এর ফাংশন। তো দুইটা ভেরিয়েবলকে কিভাবে ডিফারেন্সিয়েশন, ইউ কে বাইরে রেখে ভি কে ডিফারেন্সিয়েশন, আবার ভি কে বাইরে রেখে ইউ কে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, এবং কন্ডিশন হচ্ছে ইউ ভি বোথ মাস্ট বি ভেরিয়েবল। ইউ ভি হচ্ছে আমাদের ভেরিয়েবল, ইউ আর ভি হচ্ছে ভেরিয়েবল, সরি, ইউ ভি হচ্ছে ভেরিয়েবল।
ঠিক আছে, এখন আসো যে এটা একটা এক্সাম্পল দেখে ফেলি। এই যে লাস্টে যেগুলো লিখলাম, ধরো কখনো যদি আমাদের ডিডি এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এরকম একটা কিছু থাকে, আই আন্ডারস্ট্যান্ড যে ওয়াই তো এক্স এর ফাংশন হইতেও পারে, না হইতে পারে, এখানে ওয়াই এক্স দুইটাই আসলে এক্স এর ফাংশন। যেমন তোমাকে লেখো না ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x টাইপের একটা ইকুয়েশন, তো এখানে ধরো ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x টাইপের কিছু একটা, ঠিক আছে। আবার এক্স স্কোয়ার তো এক্স এরই ফাংশন, তো এরকম যদি কখনো হয়, তো এক্স ওয়াই কিন্তু আমাদের দুইটাই ভেরিয়েবল। আমরা বলতে পারি এখানে বোথ অফ দেম আর ভেরিয়েবল। তো যখন দুইটা ভেরিয়েবল থাকবে, এটা হচ্ছে আমাদের ইউভি মেথডে যাবে। আমরা কি করব, এক্স স্কোয়ার কে বাইরে রাখলাম, ডিডি এক্স অফ ওয়াই স্কোয়ার করলাম, বা ওয়াই স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলাম প্রথমে, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার কে বাইরে রাখা, এবার ডিডি এক্স অফ এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলাম। And this kind of differentiation is called complete differentiation. এই ধরনের ডিফারেন্সিয়েশনকে আমরা বলি হচ্ছে কমপ্লিট ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন এটার একটা মেইন রিজন হচ্ছে তুমি ইন্ডিভিজুয়াল সবগুলা ভেরিয়েবলকে তুমি কিন্তু আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন করছো। তো যখন তুমি এরকম আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা ভেরিয়েবলকে ডিফারেন্সিয়েশন করতেছো ইউভি মেথডে, দিস ইজ কল্ড কমপ্লিট ডিফারেন্সিয়েশন। কেন এটা বলতেছি, কারণ উইল লার্ন ভেক্টর ক্যালকুলাস একটা নতুন টার্ম, সেটা হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বা পার্শিয়াল ডেরিভেটিভ। সো এটা কি হবে, উইল টক অ্যাবাউট ইট। বাট তার আগে আপাতত এই ফর্মুলাগুলো আমরা আগেই দেখেছিলাম। আমরা এখন যেটা নতুন শিখলাম সেটা হচ্ছে ইউভি, দুইটা ফাংশন যদি, দুইটা ভেরিয়েবল যদি ডিফারেন্সিয়েশনের ভিতরে থাকে, তখন আমরা আলাদা আলাদা ভাবে দুইটাকে ডিফারেন্সিয়েশন করি, একটাকে বাইরে রেখে আরেকটাকে। কিন্তু কখনো কখনো যদি এই অপারেটরটা থাকে, তাহলে ডিডি এক্স অপারেটর যদি আমরা বলি, ডিডি এক্স বা ডিডি অপারেটর যদি কখনো লিখি, এটাকে আমরা বলি কমপ্লিট ডিফারেন্সিয়াল অপারেটর। কারণ ও কিন্তু কমপ্লিট ডিফারেন্সিয়েশন চালাচ্ছে, দুইটাকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করেছে, তাহলে এটাকে বলি কমপ্লিট ডিফারেন্সিয়াল অপারেটর। স্যার কমপ্লিট ডিডিএক্স অফ ইউ প্লাস বি যদি হইতো তাহলে কি আমরা সেটাকে ডিডিএক্স অফ ইউ প্লাস ডিডিএক্স অফ বি লিখতে পারতাম? ইউ প্লাস ভি হলে তো ওটা তো আরো সিম্পল। ডিডি এক্স অফ কখনো যদি ইউ প্লাস ভি হয়, তখন তো আমরা ডিডি এক্স অফ ইউ করি প্লাস করি ডিডি এক্স অফ ভি। এটা তো সিম্পল, ওই যে যোগ থাকলে পরে আলাদা আলাদা ভাবে করি। এখানে যোগ না, গুণ যখন থাকে তখন একটাকে বাইরে রেখে আরেকটা কে ডিফারেন্সিয়েশন করা লাগে। স্যার বাট যদি এখানে ডিভিশন থাকতো তাহলে কি মাইনাস দিতাম মাঝখানে? ভালো একটা কোয়েশ্চেন করছে একজন, বলতেছে ভাইয়া যদি ডিভিশন থাকতো, ডিভিশন থাকলে কিন্তু আমরা এইভাবে করতে পারি, ডিভিশনকেও এক ধরনের মাল্টিপ্লিকেশন আকারে চিন্তা করতে পারি। যেমন এটা কি লেখা যায়, ডিডি এক্স অফ ইউ ইন্টু 1/v লেখা যায় না এরকম? তাহলে একবার ইউ কে করব, 1/v কে বাইরে রাখবো, আরেকবার হচ্ছে 1/v কে বাইরে রাখবো, ইউ কে ডিফারেন্সিয়েশন করবো। সো এনি কাইন্ড অফ ডিভিশনও আসলে এক ধরনের মাল্টিপ্লিকেশন আকারে দেখানো যায়। সো সেই হিসেবে তুমি মাল্টিপ্লিকেশনের ফর্মুলা মুখস্থ রাখলে হবে। ডিভিশনের জন্য আলাদা একটা ফর্মুলা আছে, যদিও তোমরা ওটা ক্যালকুলাসে শিখবা, বাট উইল নেভার ইউজ দ্যাট ফর্মুলা ইন ফিজিক্স। অ্যাটলিস্ট ফিজিক্সে আমরা শুধু ইউভি খাটাবো, যদি না হয় ডিভিশন আকারে থাকে তখনও আসলে ওইটাকে মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারবো আমরা চাইলে। ঠিক আছে। স্যার ডিডিএক্স অফ ইউ প্লাস ডিডিএক্স অফ ভি করলে এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করা লাগবে না আমাদের? না, ওইখানে তো আলাদা আলাদা ফাংশন গুণ অবস্থায় ছিল না, ইউ প্লাস বি আকারে ছিল না, ওটা তো যোগ আকারে ছিল, তাহলে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করলেই হয়ে যাবে শুধু। ঠিক আছে, আর এখানে তো মাল্টিপ্লিকেশন আকারে আছে। তোমার কোশ্চেনটা কি আমি ঠিক ধরছি নাকি অন্য কিছু তুমি জিজ্ঞেস করতেছো? না না, লাইক কলেজে এরকম একটা প্রবলেম দেখাচ্ছিল যে ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 7। তো সেখানে আমরা ফার্স্টে এক্স কিউব প্লাস 2x স্কোয়ার টু দি পাওয়ার 7 কে ডিফারেন্সিয়েট করে এরপরে আরেকবার এক্স কিউব প্লাস 2x স্কোয়ার কে ডিফারেন্সিয়েট করছি, মানে হোল হোল 7টাকে রাখি নাই। তো লাইক ওইরকম রুল কি এখানে অ্যাপ্লাই হবে না? আমার মনে হয় তোমাদের এটা করায় নাই, তোমাদের এটা করাইছে যে ধরো এক্স প্লাস 3 এর হোল কিউব। তো এই ফর্মুলাটার নিয়ম হচ্ছে, যদি কখনো এরকম ফর্মে থাকে, তখন তুমি মনে মনে এই পুরাটাকে এক্স ধরে নাও। কারণ কি, আহ দুই ভাবে এটা করা যায়। তুমি দুই ভাবে কিভাবে করতে পারো আমি একটু দেখাই। যেমন এটাকে তুমি লিখতে পারো এরকম, ডিডি এক্স অফ, এটাকে লেখা যায় এক্স কিউব প্লাস 3 কিউব প্লাস কি 3x স্কোয়ার ইন্টু 3 প্লাস 3x ইন্টু 3 স্কোয়ার। সো এই যে এটাকে বললাম, এবার এবার এটাকে ডিফারেন্সিয়েশন করা খুব ইজি। ডিডি এক্স অফ কি করতে পারো, এক্স কিউব প্লাস কি হবে, এটা তো জিরো হয়ে যাবে, এটা হবে হচ্ছে ডিডি এক্স অফ 9x স্কোয়ার প্লাস হবে হচ্ছে ডিডি এক্স অফ, এটা হবে 27x।
সো এটা ওয়ান ওয়ে, ঠিক আছে। এটা করলে কত আসে দেখো, এটা করলে আসে হচ্ছে 3x² প্লাস আসে 18x প্লাস হচ্ছে 27, এরকম একটা জিনিস আসবে তোমাদের, ঠিক আছে। আবার আরেকটা ওয়ে হচ্ছে যে ডিডিএক্স অফ তোমাকে যেটা দিছে, ডিডিএক্স অফ x+3 এর হোল কিউব। এগুলো আসলে তুমি যখন ক্যালকুলাস করবে আরো শিখতে পারবা। মনে মনে এই পুরাটাকে যদি x ধরো, তাহলে অনেকটা কি ডিডিএক্স অফ x কিউব আছে। এটার ফর্মুলা হচ্ছে 3x+3 এর হোল স্কোয়ার। মানে কি করছি আমি দেখো, x⁴n এর ফর্মুলায় ভাগছি, এটাকে যদি x ধরো পুরাটা, তাহলে x⁴n কি হয়, n x⁴n-1, তাহলে n হবে হচ্ছে 3, পুরাটাই x যেহেতু, তাহলে x+3 পাওয়ার 1 কমে গেছে। এরপরে যেটা করা লাগে, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে। ডিডিএক্স অফ কি করা লাগে বলতো, যেটাকে তুমি মনে মনে x ধরলে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করা লাগে। তো দেখো, যেটাকে তুমি মনে মনে x ধরলা, এই পুরো জিনিসটা x+3 কে আবার ডিফারেন্সিয়েট। এখন এখান থেকে কিন্তু আমরা জানি এটা কত আসতে যাচ্ছে, এটা আসতে যাচ্ছে হচ্ছে 1, তাই না। ডিডিএক্স অফ এক্স এর ভ্যালু 1 আর ডিডিএক্স অফ 3 হচ্ছে 0। তাহলে দেখো এটা কি আসতেছে, 3x² প্লাস 9x প্লাস 9 এরকম আসতেছে না, দেখো তো। সরি, x² প্লাস হ্যাঁ 6x প্লাস 9। এখন দেখো তুমি এইটা আর এটা কিন্তু একই কথা, দেখো 3x² প্লাস 18x প্লাস 27, এটা যে কথা এটা কিন্তু একই কথা। তাহলে তুমি দুইটা ওয়েতে করতে পারো অঙ্কিত। দেখো, একটা হচ্ছে পুরাটাকে মনে মনে x ধরে ডিফারেন্সিয়েশন করে ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করবা, যেটাকে x ধরছিল ওটাকে আবার ডিফারেন্সিয়েশন, দিস ইজ ওয়ান ওয়ে। আরেকটা হচ্ছে এই যে তুমি যেটা পাইলে x+3 এর হোল কিউব, এটাকে তুমি ফর্মুলায় ভাঙে আলাদা আলাদা টার্ম বানাও, আলাদা আলাদা টার্মকে তো আলাদা আলাদা ভাবে ডিফারেন্সিয়েশন যোগ যোগ করে করে করা যায়। বোথ প্রসেস আর ওকে। হ্যাঁ, স্যার তাহলে এখানে সেকেন্ড কি, তাহলে এখানে কি তাহলে ওই রুলটা খাটবে ইউ প্লাস ভি এর জন্য, যেখানে ইউ প্লাস ভি এর হলে 1 আছে, তখন কি আমরা ইউ প্লাস ভি কে এক্স ধরে তারপর এরকম ভাবে ডিফারেন্সিয়েট করতে পারবো? এখানে তো প্রথম কথা ইউ প্লাস, হ্যাঁ হ্যাঁ, মানে ওইখানে তোমার ইউ প্লাস ভি কে ধরতে হবে এমন না। এখানে যেমন কিউব ছিল দেখে আমরা এই নিয়মে গেলাম। কিউব যদি না থাকতো, শুধু যদি x+3 থাকতো, তাহলে তো জীবনেও তুমি জাস্ট এইটুকু ডিফারেন্সিয়েশন থাকলে কি করতে, ডিডিএক্স অফ x লিখতা প্লাস ডিডিএক্স অফ 3, ডিডিএক্স অফ 3 0 হয়ে যেত, আর ডিডিএক্স অফ x হচ্ছে 1 হতো। যদি কিউব টিউব না থাকে তাহলে তো নরমাল ইজি, জাস্ট আলাদা আলাদা টার্মকে ডিফারেন্সিয়েশন করে দাও। কিউব যখন থাকে দেয়ার আর টু টু ওয়েজ, যে কিউব ফর্মুলাটাকে ভেঙে তারপর ডিফারেন্সিয়েশন করো, আর একটা হচ্ছে কিউবকে সহই করবা, মনে মনে পুরোটাকে x ধরে আবার ডিফারেন্সিয়েশন করবো। বোথ বোথ আর ওকে, একই রেজাল্ট দিবে। আমার মনে হয় আমরা একটু সামনের দিকে আগাইলে তোমাদের কেবল ডিফারেন্সিয়েশন আসলে হাতে খড়ি হচ্ছে। সো একটা জিনিস দেখলে, এগুলো আসলে ক্যালকুলাসে যখন শিখবা তখন একদম পানির মতো হয়ে যাবে। সো ফিজিক্সের মধ্যে বেশি আমরা এটা নিয়ে তেনা না পেঁচাই আমরা চেইন রুল ফিজিক্সটা বুঝি। অ্যাপ্লাই করলে তো ভাই মানে ইজিলি এক লাইনে করতে পারবো। কি রুল অ্যাপ্লাই করলে, চেইন রুল, হ্যাঁ হ্যাঁ। মানে চেইন রুল। তুমি বোথ ওয়ে আর ওকে, কোনো সমস্যা নাই। আবার তুমি চাইলে এটা এইভাবেও তো করতে পারতা, ডিডিএক্স অফ x+3 এর হোল স্কোয়ার ইন্টু x+3, এভাবে তো লিখতে পারতাম x+3, তাই না, x+3 এর হোল কিউব কে। তখন তুমি এটারে মনে মনে ইউ ধরো, এটারে মনে মনে ভি ধরো, তাহলে এবার আবার ইউভি মেথড খাটা ফেলাও, তাও একই রেজাল্ট আসবে। সো একই ডিফারেন্সিয়েশন তুমি চাইলে ডিফারেন্ট ডিফারেন্ট নিয়মে করতে পারো, রেজাল্ট সেমই আসতে হবে। বুঝতে পারছো অঙ্কিত? এই যে দেখো, এটাও স্যার ইউ, এটা ভি, কারণ দুইটাই তো এক্স এর ফাংশন। আচ্ছা, আমরা তাহলে পরের পেজে চলে যাই। এখন আসো, এটা হচ্ছে কমপ্লিট ডিফারেন্সিয়েশন আমরা দেখলাম, ডিডিএক্স কে বলা হচ্ছে কমপ্লিট ডিফারেন্সিয়াল অপারেটর। এখন আসো যে পার্শিয়াল ডেরিভেটিভ বলে একটা জিনিস আছে, এটা কি আমরা এটা নিয়ে একটা আলোচনা করি। কখনো যদি ডিডির বদলে ডেল ডেল থাকে, ডেল ডেল এই অপারেটরটা, এটাকে আমরা বলি হচ্ছে, উচ্চারণ করি হচ্ছে ডেল ডেল, এই অপারেটরটা যদি থাকে এটাকে আমরা বলি হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর, ডিফারেন্সিয়াল অপারেটর। এইটার পেটের ভিতরে যদি কখনো এরকম থাকে ডেল ডেল এক্স অফ x²y², এটা যদি কখনো থাকে, so আমি এটাকে একটা নাম দিছি, এটাকে বলে রেসিস্ট অপারেটর। আমার আমার ভাষ্য মতে দিস ইজ এ রেসিস্ট অপারেটর। এটা শুধুমাত্র ডিফারেন্সিয়েশন করবে ওর নিজে যে চলকটা বা নিজের যে ভেরিয়েবল এক্স, শুধু এক্স কেই ও ভেরিয়েবল হিসেবে চিন্তা করবে, বাকি সবাই ওর কাছে হচ্ছে কনস্ট্যান্ট। সো এটাকে রেসিস্ট অপারেটর বলতে পারো। অনলি এক্স হচ্ছে ওর কাছে ভেরিয়েবল,
আর এভরিথিং এলস হচ্ছে ওর কাছে কনস্ট্যান্ট, এভরিথিং এলস কনস্ট্যান্ট। যদি তাই হয় তাহলে বলো তো এটা ডিফারেন্সিয়েশনটা কি হওয়া উচিত? যেহেতু ওয়াই স্কোয়ারটা ওর কাছে কনস্ট্যান্ট, আমরা মনে আছে কনস্ট্যান্টকে ডেরিভেটিভের বাইরে নিয়ে যাই, শুধু ভিতরে থাকবে হচ্ছে ভেরিয়েবলটা, তাই না? মনে আছে নিশ্চয়ই আমাদের যে ডিডি এক্স অফ 5x স্কোয়ার যখন করি তখন 5টাকে বাইরে নিয়ে যাই, ভিতরে থাকে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার। সো আমাদের দেখো এটা হবে 5 ইন্টু টোয়াইস এক্স, এভাবে তো করেছি আগেও। সো আমরা এখানে কনস্ট্যান্টটাকে বাইরে নিয়ে গেছি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাজ কনস্ট্যান্ট বাইরে চলে গেল, ঠিক আছে? তাহলে দেখো এখন ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে হয় টোয়াইস এক্স। তাহলে দেখো ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েশন করলে টোয়াইস এক্স হয়, তাহলে এটার রেজাল্ট আসতেছে 2x y স্কোয়ার। তাহলে কখনো যদি আমাদের এরকম পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে দেয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবং এখানে ডেল আছে, তখন আমরা বুঝবো যে কমপ্লিট ডিফারেন্সিয়েশন কেন এটাকে বলতেছে না, কারণ এটা কিন্তু দুইজনকে আলাদা আলাদা ডিফারেন্সিয়েশন করে নাই, সেটাকে জাস্ট ওয়াই স্কোয়ারকে কনস্ট্যান্ট ধরে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, এন্ড দিস ইজ কল্ড পার্শিয়াল ডেরিভেটিভ। পার্শিয়াল ডেরিভেটিভ এটা কেমনে বুঝবো কখনো যে আমার পার্শিয়াল ডেরিভেটিভ হবে কিনা? অপারেটরটাই যে ডেল ডেল ডি না লিখে আমরা কি লিখবো, যে ইটালিক লেটারে কাইন্ড অফ একটু বাঁকা করে আর কি। কেউ কোনো কোনো বইতে এই ডেলটাকে এভাবেও লেখে, ডেল ডেল এক্স, ঠিক আছে? ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা যে কথা ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একই কথা। তুমি যেভাবে ডেল লেখা তোমার জন্য সুবিধা হয় তুমি সেটা লেখো, কোনো সমস্যা নাই। এটাও ওকে, এটাও ওকে। কেউ কিছু জিজ্ঞেস করতে চাও? কার জানি মাইক্রোফোন অন করা। ওকে ওকে, সো তাহলে আমরা যে অপারেটরটা সম্পর্কে জানলাম সেটা হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ বা পার্শিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর। যেমন আমি যদি আরো কয়েকটা অ্যাপ্লিকেশন তোমাদেরকে একটু দেখাই, যদি কখনো এরকম থাকে ডেল ডেল ওয়াই অফ এক্স স্কোয়ার ওয়াই জেড, তাহলে এখানে তিনটা ফাংশন আছে, কিন্তু এই তিনটার মধ্যে শুধু ভেরিয়েবল হিসেবে চিন্তা করবে কাকে বলো তো আনাস? এখানে শুধু ভেরিয়েবল কে? ওয়াই। ওয়াই। তাহলে ওয়াই বাদে এক্স স্কোয়ার জেড এটা বাইরে চলে আসবে, শুধু ডিফারেন্সিয়েশন হবে হচ্ছে সরি এটা ডেল ডেল হবে, ডেল ডেল ওয়াই অফ ওয়াই হবে। তাহলে দেখো শুধু ওয়াই কে ডিফারেন্সিয়েশন করতেছে, এটা রেজাল্ট হবে এক্স স্কোয়ার জেড, ঠিক আছে? যদি কখনো থাকে ডেল ডেল জেড অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বা এক্স ওয়াই জেড স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে কি হবে একটু দেখো, এখানে শুধু জেডটা হচ্ছে ওর কাছে ভেরিয়েবল, তাহলে এক্স স্কোয়ার ওয়াই এটা বাইরে চলে যাবে, ভিতরে থাকবে হচ্ছে ডেল ডেল জেড অফ জেড স্কোয়ার। তাহলে এখানে কি আসবে এক্স স্কোয়ার ওয়াই, আর ডেল ডেল জেড অফ জেড স্কোয়ার আসবে 2z, ঠিক আছে? তাহলে এইভাবে করে আমরা পার্শিয়াল ডেরিভেটিভ করব, শুধু যেই ভেরিয়েবলের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করতেছে সেটাকে ডিফারেন্সিয়েশন হবে, বাকি সবাইরা কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে যাব। সো এটাকে আমরা বলতেছি পার্শিয়াল ডেরিভেটিভ। এখন আরেকটা জিনিস আমাদের এই চ্যাপ্টারে লাগবে, সেটা হচ্ছে একটা অপারেটর আছে, অপারেটরটার নাম হচ্ছে অপারেটর ন্যাবলা। ক্যাবলার মতো অপারেটর হচ্ছে ন্যাবলা। সো এটাকে প্রকাশ করা হচ্ছে, আমরা যে ছোটবেলা থেকে এটাকে বলতাম ট্রায়াঙ্গেলকে বলতাম না ডেল্টা, এই ট্রায়াঙ্গেলটারে যদি আমি উল্টায় যদি দেই তাহলে এই যে যেটা হয় এটাকে আমরা বলি ন্যাবলা। এটা একটা ভেক্টর অপারেটর, সো উপরে একটা ভেক্টর সাইন দেওয়া হয়, এটা হচ্ছে একটা ভেক্টর অপারেটর, এটাকে উপরে একটা ভেক্টর সাইন দেওয়া হয়। ডিটেল বলতে মানে এখানে খুব বেশি কিছু জানার নাই, জাস্ট হচ্ছে ইটস অ্যান অপারেটর। যেমন ডিডি একটা অপারেটর ছিল, ডেল ডেল একটা অপারেটর ছিল, ন্যাবলা হচ্ছে একটা অপারেটর। এটাকে ভেক্টর অপারেটর বলে কারণ এর মধ্যে, এবং এটাকে ডিফারেন্সিয়াল ভেক্টর অপারেটর বলে কারণ ওর মধ্যে ভেক্টরও আছে ডিফারেন্সিয়েশন আছে। দেখো এটাকে কি লেখা হয়, এটাকে লেখা হয় ডেল ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই জে প্লাস লেখা হয় হচ্ছে ডেল ডেল জেড কে, ঠিক আছে? দেখো তাহলে কি লিখলাম, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস জেড অ্যাক্সিস তিনটা অ্যাক্সিসের কম্পোনেন্ট আছে এবং ডিফারেন্সিয়াল কম্পোনেন্ট আছে ডেল ডেল এক্স আই, ডেল ডেল ওয়াই জে, ডেল ডেল জেড কে,
ঠিক আছে, যেমন আমরা একটা এক্সাম্পল দিলে বেটার বুঝতে পারবা যে এটা কিভাবে, হাউ ডাজ ইট ওয়ার্ক। ঠিক আছে, হাউ ডাজ ইট ওয়ার্ক, যেমন ধরো তোমাকে বলা হলো একটা রুমের টেম্পারেচার, যেমন এই রুমে এসি লাগানো আছে, ঠিক আছে, তাহলে এসির কাছাকাছি টেম্পারেচার কম হবে কারণ ঠান্ডা করতেছে, আর যত দূরে যাবে টেম্পারেচার তত বেশি হবে। তো এই রুমের যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে, এক্স ওয়াই জেড, ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে কোঅর্ডিনেটের ভ্যালু আলাদা আলাদা, তাহলে এক এক কোঅর্ডিনেটে আমরা বলতে পারি যে টেম্পারেচার আলাদা আলাদা হবে। যেমন এখানে এসি থেকে দূরে টেম্পারেচার বেশি, এসির যত কাছে যাবা টেম্পারেচার তত কম। আবার ঠিক একইভাবে ধরো রুমে যদি একটা হিটার থাকতো, হিটারের যত কাছে যাবা টেম্পারেচার তত বেশি হবে, হিটার থেকে যত দূরে থাকবে টেম্পারেচার তত কম হবে। তাহলে দ্য হোল থিং হচ্ছে যে তুমি এক এক কোঅর্ডিনেটে থাকলে টেম্পারেচার ভ্যারি করতে পারে। তাহলে আমরা বলতে পারি টেম্পারেচার ইজ এ ফাংশন অফ ইওর কোঅর্ডিনেট সিস্টেম, অথবা ফাংশন অফ ইওর এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট। এক্স ওয়াই জেড এর ভ্যালু আলাদা, টেম্পারেচার আলাদা। এখন তোমাকে যদি বলে ইফ টেম্পারেচার ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ লাইক দিস, ধরো এক্স স্কোয়ার ওয়াই জেড, ধরো কোন একটা রুমে এক্স ওয়াই জেড হচ্ছে তার কোঅর্ডিনেট গুলার ভ্যালু। এক্স ওয়াই জেড যদি 0 0 0 হয় টেম্পারেচার 0 কেলভিন, এক্স ওয়াই জেড যদি 1 1 1 হয় টেম্পারেচার হচ্ছে 1 কেলভিন। এটার ভ্যালু যদি 2 2 1 হয়, ধরো 2 2 1 হয় কোন একটা কোঅর্ডিনেট, তাহলে এটার ভ্যালু কি হবে দেখো, এটা হবে 2 স্কোয়ার ইন্টু 2 ওয়াই এর ভ্যালু ইন্টু জেড, তাহলে দেখো এটা হবে হচ্ছে 8 কেলভিন। আমি জাস্ট একটা মানে আন্দাজে ডাটা দিচ্ছি, সো এটাকে জাস্ট ধরে নাও যে এক্স ওয়াই জেড কোঅর্ডিনেট চেঞ্জ হলে পরে টেম্পারেচারটা চেঞ্জ হবে। ফাংশনটা ক্যান বি এনিথিং, ঠিক আছে, আমাদের এখানে আমরা এরকম ধরে নিছি। এখন আসো এই যে আমরা যে কোঅর্ডিনেটটা সরি আমাদের টেম্পারেচার যে ফাংশন ধরলাম, আমি যদি কখনো তোমাকে বলি ন্যাবলা টেম্পারেচারটা কত হবে, আমি জাস্ট দেখাচ্ছি অপারেটরটা হাউ ডাজ ইট ওয়ার্ক। ঠিক আছে, সো ন্যাবলার সাথে ভিতরে এই অপারেটরের ভিতরে টি দিয়ে দিলাম, যেমন তোমরা দেখছো যে সাইনের পেটের ভিতরে থিটা দিয়ে দিই, সাইন ইজ এ অপারেটর, থিটাটা হচ্ছে কি যার উপর অপারেশনটা চলতেছে। তাহলে ন্যাবলা হচ্ছে একটা অপারেটর, তার পেটের ভিতরে টেম্পারেচার ফাংশনটা দিয়ে দিছি। এখন এটা আউটপুট কি দিবে আমরা একটু চলো দেখি। এটা এরকম একটা আউটপুট দিবে দেখো, ডেল ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে। এটা হচ্ছে আমাদের কি ছিল, ন্যাবলা ছিল, ন্যাবলাটা বসাইলাম, এর সাথে ইনটু থাকবে এক্স স্কোয়ার ওয়াই জেড। এখানে কিন্তু কোনো ডট ক্রস নাই, কারণ হচ্ছে ন্যাবলা একটা ভেক্টর, কিন্তু টেম্পারেচার কিন্তু এখানে দেখো স্কেলার রাশি, স্কেলার কোয়ান্টিটি, এখানে কিন্তু কোনো আই জে কে নাই। তাহলে টেম্পারেচার আমরা তো জানিও একটা রুমের টেম্পারেচার ইট ক্যানট হ্যাভ এ ডিরেকশন, রাইট? সো ইটস এ স্কেলার কোয়ান্টিটি। তাহলে এই স্কেলার কোয়ান্টিটিটাকে যখন আমি এই ভেক্টর অপারেটরের পেটের ভিতরে বসাইলাম, তখন আমরা কি আউটপুট পাইতে যাচ্ছি দেখি। যেমন আমরা দেখছি 5 আই হ্যাড, 5 হচ্ছে স্কেলার আর আই হচ্ছে কি বলতো ভেক্টর। ওরকম ভাবে আমরা একটা স্কেলার আর ভেক্টরকে পাশাপাশি যখন লিখি তখন কিভাবে লেখা যাবে দেখো, আমরা কি এভাবে লিখতে পারি না যে এটা ডেল ডেল এক্স আই এর সাথে গুণ হবে, এইটা ডেল ডেল ওয়াই এর সাথে গুণ হবে, এটা ডেল ডেল জেড এর সাথে গুণ হবে। তাহলে আমরা যদি এভাবে লিখি ডেল ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই জেড আই প্লাস কি হবে ডেল ডেল ওয়াই, বুঝতে পারছো তিনটা জিনিসই এটার সাথে মাল্টিপ্লাই হবে, ডেল ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই জেড জে প্লাস কি হবে ডেল ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই জেড, এইখানে থাকবে হচ্ছে কে। তাহলে দেখো ওই ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড এর সাথে এই ফাংশনটা গুণ হয়েছে। এখন দেখো এটার ভ্যালু গুলা কি হবে, অঙ্কিত একটু বলো তো প্রথমটাতে কি হওয়া উচিত। yz 2x I had. হ্যাঁ, তাহলে এটাকে কি লেখা যায় একবারে টু মানে আচ্ছা এক লাইন বেশি করি, ওয়াই জেড বাইরে যাবে, এক্স স্কোয়ার কে শুধু ডিফারেন্সিয়েশন করা হবে, তাহলে এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x থাকবে, কারণ আমরা জানি পাওয়ারটা আগে চলে আসে পাওয়ার 1 কমে যায়। ঠিক একই ভাবে ডেল ডেল ওয়াই, তাহলে ওয়াই কে ডিফারেন্সিয়েশন করা হবে, এক্স স্কোয়ার জেডটা বাইরে চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার জেড বাইরে, আর ডেল ডেল ওয়াই অফ ওয়াই, ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে 1 হয়ে যায়। আমরা কিন্তু ধরে নিচ্ছি তোমরা সবাই এই ক্লাস করার আগে আমাদের ক্যালকুলাসের বেসিক দুইটা ক্লাস করে আসছো, কারণ এটা কিন্তু বেসিক ক্যালকুলাসের ক্লাস জানা থাকতে হবে, নাহলে কিন্তু একটু বুঝতে কষ্ট হবে। ঠিক একই ভাবে এক্স স্কোয়ার ওয়াই বাইরে চলে যাবে, ডেল জেড হয়ে যাবে হচ্ছে 1, তাহলে আমাদের ফর্মুলাটা এরকম হবে দেখো। তাহলে দেখো ফাইনালি যেটা থাকতেছে আমরা কি লিখতে পারি, ফাইনাল আউটলুকটা হচ্ছে এরকম যে ন্যাবলা টি সমান সমান
2xyzi প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, এখানে মনে হয় একটা জে ছিল, এক্স স্কোয়ার জেড জে প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই কে। সো আমরা এখনো জানি না যে এটা দিয়ে কি বোঝায়, আমরা এখনো জানার চেষ্টা করি নাই, আমরা জাস্ট দেখতেছি হাউ ডাজ দিস অপারেটর ওয়ার্ক। ঠিক আছে, যে কখনো যদি ন্যাবলা অপারেটরটার ভিতরে একটা ফাংশন থাকে, হুইচ ফাংশন উইল বি এ ফাংশন অফ এক্স ওয়াই জেড, কারণ দেখো ন্যাবলার মধ্যে ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ডেল ডেল জেড আছে, সেটা এক্স ওয়াই জেড এর ফাংশন হইতে পারে, অথবা শুধু এক্স আর ওয়াই এর ফাংশন হইতে পারে, এক্স আর জেড এর ফাংশন হইতে পারে। আমরা এখানে তিনটারই ফাংশন রাখছি, তাহলে এই অপারেটর যদি কখনো এক্স স্কোয়ার ওয়াই জেড ফাংশনটার উপর কাজ করে, এটা কি আউটপুট দেয় সেটা আমরা দেখলাম, এবং ইটস এ ভেক্টর আউটপুট, রাইট? এখন আমাদের এই টপিকটার নাম হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। কেন? কারণ কারণ এর মধ্যে আইজে কেউ রয়েছে, আবার এর মধ্যে ক্যালকুলাসের পার্টও রয়েছে, তাই না? ডেল ডেল এক্স ডেল ডেল ওয়াই ও রয়েছে। সো দ্যাটস ওয়াই ভেক্টর আর ক্যালকুলাস মিলে এটার নাম হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। আমরা কি বুঝতেছি? আনমিতা পল কি আমাদের সাথে ক্লাসে আছো? অঙ্কিতা পল কি আছো? ভাই যে জোরে বলো, কিছুই বুঝি না। লাবিবা, মাহমুদ, বুঝতেছি? Yes, sir. ওকে, তাহলে আমরা বুঝলাম যে ন্যাবলা ইজ অ্যান অপারেটর, যেটা নরমালি একটা স্কেলার ফাংশনের উপর অপারেশন চালাতে পারে। আবার আমরা দেখব যে একটা ভেক্টর কিন্তু ভেক্টরের সাথেও মাল্টিপ্লাই হইতে পারে। ভেক্টর স্কেলারের সাথে যেমন মাল্টিপ্লাই হয়, ভেক্টর ভেক্টর মাল্টিপ্লাইও হয়। ভেক্টর ভেক্টরের মাল্টিপ্লিকেশন আবার দুই রকম হয়, ডট আর ক্রস। আমরা শিখছি দুইটা ভেক্টরের মাল্টিপ্লিকেশন স্কেলার আউটপুট দিলে ডট হয়, আর ভেক্টর আউটপুট দিলে হচ্ছে ক্রস হয়। তো আমরা এখানে কিন্তু স্কেলার আর ভেক্টর লিখছি, যেমন 5 আর আই গুণ করছিলাম, যে এটা কিন্তু একটা স্কেলার আর ভেক্টর। কিন্তু কখনো আই আর আইও তো ক্রস হইতে পারে, অথবা আই আর জেও তো ডট হইতে পারে। সো ভেক্টর ভেক্টর ডট হইতে পারে, ক্রস হইতে পারে, আবার ভেক্টর স্কেলারের সাথেও গুণ হইতে পারে। তো আমরা বিভিন্ন জিনিসই দেখব আমাদের এই টপিক গুলাতে। ঠিক আছে, তাহলে আমরা আপাতত যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা একটা অপারেটর সম্পর্কে জানলাম, যে অপারেটরটাকে বলে ন্যাবলা অপারেটর, ডেল ডেল এক্স আই ডেল ডেল ওয়াই জে আর ডেল ডেল জেড কে। আমরা দেখলাম এই অপারেটরটা কিভাবে অপারেশন চালায় কোন একটা স্কেলার ফাংশনের উপর কাজ করে। আমরা দেখলাম পার্শিয়াল ডেরিভেটিভ আর হচ্ছে কমপ্লিট ডেরিভেটিভের মধ্যে পার্থক্য কি। এখন আসো এগুলা মিলায় আমরা কিছু জিনিস শিখতে যাচ্ছি। ঠিক আছে, স্যার একটা ভেক্টর ফাংশনের সাথে কি কমপ্লিট ডেরিভেটিভ ইউজ করা যায় না? হ্যাঁ হ্যাঁ যায়, কোন ভেক্টরের সাথে কমপ্লিট ডেরিভেটিভও ইউজ করা যায়, বাট ইন টার্মস অফ ইউজেবিলিটি যদি বলি, কোনটা বেশি ইউজ করা যায় বা ওটা মানে কোনটা বেশি ইনটুইটিভ হয়, কোনটা আসলে মেক সেন্স বেশি করে কোন একটা ন্যাচারাল ফেনোমেনাকে এক্সপ্লেইন করার সময়, তখন দেখা গেছে যে পার্শিয়াল ডেরিভেটিভটা এমন কিছু ইনফরমেশন দেয় আমাকে, যে ইনফরমেশনটা ইউজফুল হয়। কমপ্লিট ডেরিভেটিভের থেকে পার্শিয়াল ডেরিভেটিভ দেখা গেছে এইসব ক্ষেত্রে আর কি বেশি কাজে লাগবে, ফ্লুইড ফ্লো রিলেটেড ব্যাপারে। কথা বোঝা গেছে? স্যার তাহলে পার্শিয়াল ডেরিভেটিভ আর কমপ্লিট ডেরিভেটিভ ইউজ করব কখন, সেটা বুঝবো কিভাবে, বা ডিফারেন্স কি ওদের মধ্যে? এটা আসলে সিচুয়েশন ডিমান্ড করবে। যেমন ম্যাথমেটিক্যালি বিভিন্ন সময় তুমি দেখবা যে পার্শিয়াল কমপ্লিট ডেরিভেটিভ ইউজ করা লাগতেছে, ঠিক আছে, বাট ফিজিক্স রিলেটেড যেগুলো আশেপাশে ফেনোমেনা আছে, এগুলো এক্সপ্লেইনের ক্ষেত্রে বেশিরভাগ সময় তোমার হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ তুমি ইউজ করবা। তো এটা আসলে ডিপেন্ড করে হোয়াট ডু ইউ ওয়ান্ট আসলে সেটার উপরে। ঠিক আছে, স্যার মানে পার্শিয়ালি কেন, লাইক সেটাই মানে যেমন হ্যাঁ, যেমন পার্শিয়াল এটা কেন, আমি তোমার এটা আইডিয়া দিই। একটা রুমে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তুমি যদি আসলে পার্শিয়াল ডেরিভেটিভ করো, তাহলে তুমি জানতে পারবে যে এক্স অ্যাক্সিস বরাবর চেঞ্জটা কেমন হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর শুধু চেঞ্জটা কেমন হচ্ছে। তুমি যদি কমপ্লিট ডেরিভেটিভ করো, ইটস কাইন্ড অফ রেট অফ চেঞ্জ তোমাকে দিবে। আর তুমি যখন পার্শিয়াল ডেরিভেটিভ করো, তখন ইন্ডিভিজুয়াল অ্যাক্সিসে তুমি কতটুকু চেঞ্জ পাচ্ছ এই জিনিসটা, বা ইন্ডিভিজুয়াল ডাইমেনশনে কতটুকু চেঞ্জ, এই জিনিসটা আলাদাভাবে পাও। কথা বোঝা গেছে? তখন কি তাহলে আমি লাইক এক্স যদি কনসিডার করি, তখন আমি ওয়াই আর জেড এর চেঞ্জটা কনসিডার করতেছি না সেই ক্ষেত্রে? না, ওয়াই আর জেড না, শুধু এক্স এর ডিরেকশনের চেঞ্জটা পাচ্ছ। মানে ওয়াই আর আসলে জেড এর কোঅর্ডিনেটটাকে আমি এমনি ওয়াই জেড এর কোঅর্ডিনেট উইল ম্যাটার, বাট চেঞ্জটা তুমি কাউন্ট করতেছো না। মানে তুমি একটা চিন্তা করো, এক্স ওয়াই জেড ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে টেম্পারেচার আলাদা, কিন্তু এই ন্যাবলা ফাংশনটা যখন ইউজ হয়, ও কিন্তু টেম্পারেচার বের করে না, ও টেম্পারেচারের রেট অফ চেঞ্জ বের করে। রেট অফ চেঞ্জ ইন এক্স ডিরেকশন, ওয়াই ডিরেকশন আর জেড ডিরেকশন। যেমন যেমন একটু আগে আমি তোমাদেরকে একটু দেখাই, এই যে এই
এই যে যে জিনিসটা আসছিল আমাদের, সরি, এই যে যে জিনিসটা আসছিল, ধরো এটার ভ্যালু ন্যাবলা টি, এটার ভ্যালু এরকম আসছে, ধরো 2i প্লাস 4j প্লাস 6k আসছে। এটা কত এক্স ওয়াই জেড এর জন্য? আমি যদি বলি হচ্ছে ধরো এক্স ইকলস টু 1, ওয়াই ইকলস টু 2 আর জেড ইকলস টু 3। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, বা একটা অ্যাকচুয়াল নাম্বার দিয়ে আমরা একটু চিন্তা করি, চলো ওটা মনে বেস্ট হবে। একটু মুছে দিই। যেমন ন্যাবলা টি, ঠিক আছে, এগুলো আসলে এই চ্যাপ্টারের পরে আমরা পাইতামই, কিছু দূর সামনে গেলেই পাবো। তারপরেও যেহেতু তোমরা একটু দেখতে চাচ্ছ, কোয়েশ্চেন করতেছো, একটু দেখাই। যেমন তোমাকে যদি বলে কখনো যে 0 1 1, এই পয়েন্টটা যেটা আছে, সরি 0 1 1 একটু বেশি হয়ে যায়, 1 1 0, এই পয়েন্টটা দেখি 1 1 0, এই পয়েন্টে আমি তার মানে এক্স এর ভ্যালু 1 বসাচ্ছি, ওয়াই এর ভ্যালু 1 বসাচ্ছি, জেড এর ভ্যালু 0 বসাচ্ছি। তাহলে দেখো এটা কিন্তু 0i প্লাস 0j হচ্ছে, কারণ জেড যেহেতু আছে। আর পরেরটা হয়ে যাবে হচ্ছে 1k, এই যে দেখো এক্স স্কোয়ার ওয়াই, এগুলো 1 1 বসবে। So, এটাতে যেটা বুঝাইতেছে যে 1 1 0 যে কোঅর্ডিনেট আছে, ওই পয়েন্টে যে টেম্পারেচার, আশেপাশের টেম্পারেচারের সাথে যদি আমি কম্পেয়ার করি, তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে, কাইন্ড অফ তোমাকে বলবে এক্স অ্যাক্সিস বরাবর 0 চেঞ্জ হচ্ছে, ওয়াই অ্যাক্সিস বরাবর 0 চেঞ্জ হচ্ছে, আর জেড অ্যাক্সিস বরাবর 1 ইউনিট করে চেঞ্জ হচ্ছে। সো এটা তোমাকে রেট অফ চেঞ্জ ইন অ্যালং ডিফারেন্ট ডিরেকশন কেমন হবে এটা সম্পর্কে আইডিয়া দেয়। আবার ধরো এই সেম জিনিসটাই কিন্তু 2 1 1 পয়েন্টে ডিফারেন্ট হবে, যেমন 2 1 1 বসাইলে এগুলা দেখো, এটা আসবে বোধহয় 2 2, এটা বোধহয় এইটাই হবে। এটা হবে হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 1, তাহলে এটা হবে 4j। আর এখানে যদি তুমি 2 স্কোয়ার ইন্টু 1 বসাও, এটা হবে হচ্ছে 4k। তো এরকম একটা নাম্বার তখন বোঝায় যে 2 1 1 কোঅর্ডিনেট যেখানে, ওখানে টেম্পারেচার, সারাউন্ডিং টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। এক্স অ্যাক্সিস বরাবর কিভাবে চেঞ্জ হচ্ছে 8, ওয়াই অ্যাক্সিস বরাবর কাইন্ড অফ 4, আর জেড অ্যাক্সিস বরাবর হচ্ছে 4। সো ডিফারেন্সিয়েশনের কাজই হচ্ছে রেট অফ চেঞ্জ বের করা। সো দিস ইজ গিভিং ইজ দ্য চেঞ্জ অফ দ্য ফাংশন ইন ইন্ডিভিজুয়াল ডাইমেনশন কেমন হচ্ছে সেটা আমাকে দিচ্ছে। সো পার্শিয়াল ডেরিভেটিভ টক্স মোর অ্যাবাউট ইন্ডিভিজুয়াল ডাইমেনশনে কেমন চেঞ্জ হচ্ছে। কথা কি বুঝতে পারছো অঙ্কিত? ফোর আই হবে না? কম্পোনেন্টের ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা বেসিক্যালি পার্শিয়াল ডেরিভেটিভ ইউজ করব। কম্পোনেন্ট আনার জন্য তুমি বলতে পারো, হ্যাঁ বলতে পারো যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাক্সিসে কেমন চেঞ্জ হচ্ছে এটার জন্য রেট অফ চেঞ্জ বের করার জন্য ইউজ করি। আনাসের কোনো কোশ্চেন ছিল? ভাই বলছিলাম 4i ক্যাপ হবে ভাই। 4i ক্যাপ হবে আচ্ছা, হ্যাঁ মনে ভুল লেখছি, ওগুলো ঠিক করো না, আমি জাস্ট এটা মুছেও দিচ্ছি। আমি জাস্ট তোমাদের এই টাইপের ম্যাথ আমরা করব, সো জাস্ট একটু হাই লেভেলে বলার চেষ্টা করলাম যে এটা আসলে কি মিন করে। ঠিক আছে, সরি। স্যার ইয়েস স্যার। স্যার ডেল ডেল এক্স অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যে আমরা 2x y² লিখলাম, এখানে তো ওয়াই মানে এফ অফ এক্স না। এইখানে দেখাই নেই এফ অফ এক্স, বাট আমি কি দেখাইতে পারি না যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে 4x আর জেড ইকুয়াল টু হচ্ছে ধরো 6x²। তো তখন তো ওয়াই জেড ও আসলে এক্স এর ফাংশন হবে। মানে আমরা এখানে ওয়াই জেড আলাদা ভেরিয়েবল দেখাইছি, বাট দ্যাট ওয়াই জেড মে হ্যাভ এ ফাংশন অফ এক্স। ঠিক আছে। স্যার তাহলে কি মানে এটা এক্স এর ভেরিয়েবল মানে? হ্যাঁ, ওয়াই জেড ও এখানে এক্স এর ভ্যারিয়েবল, আদারওয়াইজ তুমি কোনো ডিফারেন্সিয়েশনই করতে পারবে না, বুঝছো? মানে এরা যদি আসলে এক্স এর ফাংশন না হয়, তাহলে ওদের কখনোই আসলে তুমি ডেরিভেটিভ বের করতে পারবে না। কারণ রেট অফ চেঞ্জ বাইর করবা, যার সাপেক্ষে বের করবা তার সাপেক্ষে তো তার চেঞ্জ হইতে হবে, নাহলে তুমি চেঞ্জ কেমনে বের করবা? ধরো ওয়াই জেড যদি এই যে এখানে যদি আমরা দেখি, এখানে এক্স আর ওয়াই যদি জেড এর ফাংশন না হয়, তাহলে জেড এর রেসপেক্টে তুমি কেমনে আসলে এক্স আর ওয়াই এর রেট অফ চেঞ্জ বের করবা? যদি আসলে ফাংশন না হয়, তাহলে এগুলাকে কনস্ট্যান্ট হিসেবেই ধরা লাগবে। মানে x² y, এরা যদি আসলে জেড এর ফাংশন না হয়, তাহলে দে উইল বিকাম কনস্ট্যান্ট, কারণ ওরা তো জেড এর সাপেক্ষে তো চেঞ্জ হবে না কখন। সো তখনই আমরা ইউভি মেথড করব, যখন ওরা আসলে ফাংশন অফ এক্স, বা মানে যার রেসপেক্টে করতেছো তার তার ফাংশন হয়ে যাবে, নাহলে ইউভি মেথডই খাটবে না। ইউভি মেথড তখন একজনটা কনস্ট্যান্ট হয়ে যাবে। যদি একটার ফাংশন হয় আর একটার ফাংশন না হয়, তাহলে ওই যেটার ফাংশন না ওটা তো তাহলে চেঞ্জ নাই কোনো, ওয়াই এর জেড এর রেসপেক্ট তো চেঞ্জ হবে না, তখন ওটা আমি কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে আসতে পারবো। এই যে এখানে যেটা করছি, x² y কে বাইরে নিয়ে গেছি কেন? কারণ এদেরকে আসলে আমি ভেরিয়েবল হিসেবে ধরিনি, এদেরকে আমি জেড এর ফাংশন হিসেবে ধরিনি, এরা কনস্ট্যান্ট হিসেবে বাইরে চলে আসছে। স্যার মানে আমি জিজ্ঞেস করতেছি এখানে কি মানে
মানে ডেল ডেল অফ জেড এর এখানে এক্স আর ওয়াই কি এখানে জেড এর ফাংশন? ডেল ডেল ও আচ্ছা, না, পার্শিয়াল ডেরিভেটিভে ফাংশন হোক আর না হোক ও বাইরে চলে যাবে আর কি। এখানে ফাংশন হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু বোথ কেসে তোমার বাইরে থাকবে। আর যদি ডিডিএক্স হইতো তখন ফাংশন হইলে আমি ইউভি মেথডে যাইতাম, আর ফাংশন না হলে এটাকে কনস্ট্যান্ট হিসেবে বাইরে নিয়ে যেতাম। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, এবার চলো তাহলে আমরা একটু ডাইভারজেন্স নিয়ে কথাবার্তা বলি। আজকে আমাদের মেইন টার্গেট হবে ডাইভারজেন্সটা শেষ করা এবং ভালো মতো বোঝা। আমরা একটু পিছিয়ে আছি টাইমের দিক থেকে। ডাইভারজেন্স আমি এটাকে যেভাবে বোঝাই যে ডাইভার্জ আর কনভার্জ এই দুটার পার্থক্য কি বলতো। আমি যদি একটু ডাইভার্জের ছবি আঁকি, ডাইভার্জ ভার্সেস হচ্ছে কনভার্জ। কনভার্জ যেমন তোমরা ওই যে লেন্সে পড়ছিলা, আহ, যখন একটা তোমার হচ্ছে কনভেক্স লেন্সে লাইট যে পড়ে তখন কি হয়, ও কনভার্জিং রে তৈরি করে, এবং এটাকে এই জন্য কিন্তু আমরা কনভার্জিং লেন্স তো নামে ডাকতাম। সো কনভার্জ মানে হচ্ছে এক হওয়া। সো দিস ইজ লাইক কনভার্জিং, রাইট? কনভার্জিং, তাহলে এরা কি অ্যাপার্ট হয়ে যেতেছে নাকি মিটিং টুগেদার বা কামিং ক্লোজ টুগেদার? তাহলে কনভার্জিং মানে হচ্ছে কামিং ক্লোজ টুগেদার। আর ডাইভার্জিং যদি তুমি বলো, ডাইভার্জ কখন হয় তোমাদের মনে আছে নিশ্চয়ই, কনকেভ লেন্সে আমরা এরকম দেখছি কিন্তু ছড়ায় যায়, তাই না? মুভিং ফার, মুভিং অ্যাওয়ে যদি হয় ফ্রম ইচ আদার, ফ্রম ইচ আদার, তখন আমি এটাকে কিন্তু ডাইভার্জিং রে বলি। তখন এটাকে আমরা বলি হচ্ছে ডাইভার্জিং রেস। ডাইভার্জিং রেস, ঠিক আছে? তাহলে কনভার্জ করা মানে হচ্ছে মিলা একসাথে মিলতেছে, আর ডাইভার্জ করা মানে ছড়ায় যাইতেছে। এখন ডাইভার্জেন্স একটা টুল বা একটা তুমি বলতে পারো হচ্ছে একটা ফেনোমেনা, যেটাতে তুমি বুঝতে পারবা যে ডাইভার্জেন্স টেস্ট, যেমন আমরা কোভিড টেস্ট হইলে বুঝি কোভিড পজিটিভ না নেগেটিভ, ঠিক একইভাবে ডাইভার্জেন্স টেস্ট পজিটিভ না নেগেটিভ এটাতে তুমি বুঝতে পারবা যে এটা কি ডাইভার্জ করতেছে, তার মানে ডাইভার্জেন্স হবে পজিটিভ টেস্ট কাইন্ড অফ। আর এটা যদি কনভার্জ করে তাহলে ডাইভার্জিং টেস্ট করলে নেগেটিভ রেজাল্ট পাওয়া। তাহলে ওই যে ডেঙ্গু নেগেটিভ মানে কি, ডেঙ্গু হয় নাই তো, ডাইভার্জেন্স নেগেটিভ মানে হচ্ছে আসলে ডাইভার্জ করে নাই, কনভার্জ করছে। আর ডাইভার্জেন্স পজিটিভ আসা মানে টেস্ট করলে যদি পজিটিভ পাও তখন তুমি বুঝবা অ্যাকচুয়ালি ডাইভার্জ করতেছে, ঠিক আছে? তাহলে এই জিনিসটাকে আমরা আরো কয়েকটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি। যেমন এইখানে যদি এরকম একটা ছবি থাকে, বলো তো এটা কি ডাইভার্জ করতেছে এটা কি কনভার্জ করতেছে? কনভার্জ। তাহলে এটা হচ্ছে কনভার্জ। আচ্ছা, কনভার্জ করা মানে কি বলতে পারি নেগেটিভ ডাইভার্জেন্স হবে। নেগেটিভ ডাইভার্জেন্স যে কথা, কনভার্জেন্স আসলে একই কথা। ঠিক একইভাবে ছড়ায় পড়তেছে, এভাবে একটা পয়েন্ট থেকে খালি ছড়াইতেছে, এটা কি ডাইভার্জেন্স টেস্ট করলে কি পাওয়া উচিত বলতো? এটা ডাইভার্জ পজিটিভ। করতেছে, তাহলে ডাইভার্জেন্স টেস্ট যদি করি এটা হবে হচ্ছে পজিটিভ। সো ইটস লাইক এ টেস্ট দ্যাট টেলস ইউ কোন একটা ভেক্টর ফিল্ড ছড়ায় যাচ্ছে নাকি একসাথে হচ্ছে। ভেক্টর ফিল্ড বলতে কি বোঝায় এটা নিয়ে কথা হবে, বাট ভেক্টর ফিল্ড ছড়ায় যাচ্ছে নাকি কামিং ক্লোজ টুগেদার এটা আমরা ডাইভার্জেন্স টেস্ট করলে বুঝতে পারবো। ডাইভার্জেন্স টেস্ট পজিটিভ আসা মানে ডাইভার্জ করতেছে, নেগেটিভ আসা মানে নেগেটিভ ডাইভার্জেন্স মানে কনভার্জ করতেছে, একসাথে মিলতেছে। তো আমরা এখানে কয়েকটা জাস্ট এক্সাম্পল দেখলাম, তোমরা যদি না তুলতে পারো কোনো সমস্যা নাই, মনে রাখবা এটা কিন্তু আমরা তোমাদেরকে লেকচার নোট হিসেবে দিয়ে দিব। সো ডাইভার্জেন্স হচ্ছে টু টেস্ট whether a vector field is coming together or moving away at a certain point, at a point। কোন একটা পয়েন্টে ভেক্টর ফিল্ড কি
ছড়ায় যাচ্ছে নাকি কামিং টুগেদার, এটা বোঝার জন্য হচ্ছে আমরা ডাইভারজেন্স টেস্ট করতে পারি, ঠিক আছে? যেমন এর পরের পেজে আমরা বেশ কয়েকটা জিনিস দেখবো আরো। আশা করি তোমরা তুলছো, না তুললেও কোনো সমস্যা নাই, স্ক্রিনশট নিয়ে নাও অথবা আমাদের এই লেকচার নোটের জন্য ওয়েট করো। আহ, তাহলে যে রে গুলা ছিল সেগুলাকে যদি আমি ভেক্টর শিফটিং ইউজ করে ওদের ইনিশিয়াল পয়েন্ট গুলো একসাথে নিয়ে আসি তাহলে তো সেটা ডাইভার্জিং হয়ে যায় না? অ্যারোটা দেখতে হবে, অ্যারোটা দেখতে হবে। এখানে যদি ইনিশিয়াল পয়েন্ট এক জায়গায় নিয়েও যাও, এখান থেকে তো ছড়াচ্ছে, সো ছড়ানো মানে হচ্ছে ডাইভার্স করতেছে, আর অ্যারো যে মিলতেছে এটা হচ্ছে কনভার্স করতেছে, ঠিক আছে? এই ফিগারে না, লেফট লেফট সাইডের যে ফিগারটা, লেফট সাইডের উপরে যে ফিগারটা, এই যে কনভার্জের যে ফিগারটা, এদেরকে যদি আমি ইনিশিয়াল পয়েন্ট গুলো একসাথে করি তাহলে তো এরাও এক সেন্সে ডাইভার্জি করে, তাই না? না না, মানে অ্যারো কনভার্সও দেখো, করে। অ্যারো দেখো, অ্যারো কি সব একসাথে মিলতেছে? অ্যারো একসাথে মিলতেছে তাহলে এটা কনভার্স করা, আর অ্যারো গুলা বাইরের দিকে আউটওয়ার্ড, আউটওয়ার্ড অ্যারো মানে হচ্ছে ডাইভার্স করতেছে, ছড়াচ্ছে। ইনওয়ার্ড অ্যারো এটা তো একসাথে মিলতেছে। তুমি তো মনে হইতেছে যে হারায় যেতেছো অঙ্কিত। স্যার, মানে ভেক্টর শিফট করতে পারি না আমি এগুলাকে, মানে এগুলো ইনিশিয়াল পয়েন্টটাকে একসাথে করলে তো অ্যারো গুলো আবার বাইরেই চলে যায়। ম্যাটার, ভেক্টরকে শিফট করলেও অ্যারো কেন বাইরে যাবে? তুমি তো আর ইকুয়াল ভেক্টর ডেফিনিশন অনুযায়ী তো সবসময় ভিতরের দিকেই থাকতে হবে এটাকে। আর শিফট তো তুমি করতে পারবে না। একটা জিনিস মনে রাখবা, উই আর টকিং অ্যাবাউট ভেক্টর ফিল্ড এন্ড ভেক্টর ইজ নট সেম। ভেক্টর ফিল্ডে তুমি ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারবা না, দেয়ার ইজ এ রিজন কেন নিতে পারবা না। আমরা একটু পরের পেজে ভেক্টর ফিল্ডের ছবি আঁকলে দেখবা জিনিসটা ক্লিয়ার হচ্ছে। দেখো আমি বাংলাদেশের মানচিত্র হয়তো একটু ভুলভাল আঁকবো, বাট পার্ডন মি। এখানে কি একটা ছিল না দুইটা ছিল? যাই হোক, এরকম কিছু একটা আর কি, নিচ নিচ দিয়ে ইগনোর করো, ঠিক আছে? নিচ দিয়ে ইগনোর করো। আচ্ছা, সো এই যে বাংলাদেশের মানচিত্র ধরো, এখন মাঝে মাঝে তোমরা খেয়াল করছো কিনা জানি না, যে ঝড়ের পূর্বাভাস বা ধরো তোমাকে বলবে যে একটা সাইক্লোন আসতেছে বঙ্গোপসাগর থেকে, এই সাইক্লোনের যে বাতাসের ভেলোসিটি থাকবে বিভিন্ন জায়গায়, সেটা অনেক সময় তোমাকে এইভাবে দেখাইতে পারে। ধরো এইভাবে দেখাইলো যে এই আমাদের যে ধরো সিডরের কথা চিন্তা করি, পশ্চিমবঙ্গের কাছ দিয়ে সিডরটা ধরো ঢুকছে, ঠিক আছে? সিডরটা ঢুকছে, হাই ভেলোসিটিতে ঢুকছে, এরপরে যত বাংলাদেশের ভিতরের দিকে গেছে তত তুমি দেখবা যে এই ভেক্টরের সাইজটা ছোট করে দিছে। সো আমাকে একটু মুনাওয়ারা বলো তো যে এখানে ভেক্টরের সাইজ গুলা ছোট কেন করে দিল? মুনাওয়ারা কি আসো? এখান দিয়ে বাতাস ঢুকলো, আবার ধরো এই দিক দিয়ে কিছু কিছু বাতাস এইভাবে চলে গেছে, এদিকে এদিকে চলে গেছে। সো এটাতে কি বুঝাইতেছে? মুনাওয়ারা আসো কি? ইয়েস স্যার, স্যার তাদের ইন্টেন্সিটি কমে যাচ্ছে। ভেরি গুড। সো এখানে আমি কি বলতে পারি, যে আমি যদি এখানে দেখাই, এইগুলো হচ্ছে হাই ভেলোসিটি। হাই ভেলোসিটি, হাই ভেলোসিটি কেন? কারণ ভেক্টর গুলো সাইজে বড় বড়। আর বাই দা টাইম এখানে চলে আসছে, এটাকে আমরা বলতে পারি না লোয়েস্ট ভেলোসিটি। সো সাইক্লোন যখন আসে তুমি তো বুঝছোই যে সমুদ্র থেকে উঠে আসে দেখে সমুদ্রের আশেপাশে বাতাসের ভেলোসিটি সবচেয়ে বেশি থাকে, যত উপর দিকে যাচ্ছি বাতাসের ভেলোসিটি সবচেয়ে কমে যাচ্ছে। এই জন্য দেখবা সাইক্লোনের ইম্প্যাক্ট সিলেটের দিকে সবচেয়ে কম হয়, ঢাকার দিকে মাঝামাঝি হয়। আর এই যে আমাদের যে ম্যানগ্রোভ ফরেস্ট, এটার উপর দিকে কিন্তু বেশি যায়। আর ভেলোসিটি কেন কমে যায়? এটা খুব সিম্পল। ভেলোসিটি অফ উইন্ড, এটা তো একটা এনার্জি, তাই না? যখনই ও বাধা পাবে ওই এনার্জিটা খরচ হয়ে যেতে থাকবে। যেমন এখানে ম্যানগ্রোভ ফরেস্ট থাকার ফলে ও তো বাধা দিচ্ছে, বাতাসকে ফ্লো হইতে দিচ্ছে না ঠিক মতো। তো যখনই ওটার ভিতর দিয়ে চলতে যাবে বাতাসের ভেলোসিটি কমে যাবে। তো যত ও ঢাকার দিকে আসছে ভেলোসিটি আরো কমছে, ঢাকার বিল্ডিং টিল্ডিং এ বাতাস বাধা পাইছে, ওইদিকে যায় ভেলোসিটি আরো কমে গেছে। তো এই যে যে ভেলোসিটি আমি আঁকলাম, এখানে আমি কি অনেকগুলা ভেক্টর রাখছি, এবং আমি কি বলতে পারি আমি এক একটা কোঅর্ডিনেটে এক এক রকম ভেলোসিটি দেখাইছি। দেখো খুলনার দিকে যে কোঅর্ডিনেট গুলো আছে ওখানে হাই ভেলোসিটি, ঢাকার দিকে যে কোঅর্ডিনেট গুলো এখানে লো ভেলোসিটি। এখন তুমি মনে করতে পারো যে ভাইয়া এই যে আমি তাহলে এক কাজ করি, এই ভেক্টরটা এখানে আছে আমি এটার সমান করে
আমি এখানে আরেকটা ভেক্টর নিয়ে আসি, সরি, এই যে এখানে নিয়ে আসলাম। তুমি কি এখানে নিয়ে আসতে পারবা কিনা বলো তো? এই সেম ভেক্টরটাকে উপরে নিতে পারবা, এদিকে নিয়ে আসতে পারবা? কি মনে হয় অঙ্কিত, এই ভেক্টরটাকে উপরে কেন নিতে পারবা না বলো তো? কারণ সবগুলা ভেক্টর একটা একটা ইফেক্ট করবে, সো ওরা একসাথে যাবে। সবচেয়ে বড় কথা, সব কোঅর্ডিনেটে তো ভেক্টরের ভ্যালু সেম না। যত উপরের দিকে যাচ্ছি তত ভেক্টরের ভ্যালু কিন্তু কমে আসতেছে। সো এখানে চাইলেও তুমি ইকুয়াল ভেক্টরের ডেফিনেশন অনুযায়ী যে কোনো জায়গায় ভেক্টরকে সরাইতে পারবা না। এন্ড দিস ইজ হোয়াট ভেক্টর ফিল্ড ইজ। ভেক্টর ফিল্ড টকস অ্যাবাউট ডিফারেন্ট ডিফারেন্ট কোঅর্ডিনেটে ভেক্টরের ভ্যালুগুলা কেমন, ইউ শো ইট ম্যাগনিটিউড ওয়াইজ অ্যান্ড গ্রাফিক্যালি। সো তুমি যখন আসলে গ্রাফিক্যালি ভ্যালুগুলো দেখাচ্ছ, যে কেউ কিন্তু বুঝবে যে এখানে বড় বড় ভেক্টর মানে এখানে ভেলোসিটি হাই, এখানে ছোট ছোট ভেক্টর মানে হচ্ছে ভেলোসিটি লো। সো দিস আর এটাকে আমরা বলতেছি হচ্ছে ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ড বলতে বোঝায়, যেমন ভেলোসিটি একটা ভেক্টর, ফোর্স একটা ভেক্টর। সো আমি যদি কোন একটা সিস্টেমে বিভিন্ন কোঅর্ডিনেটে ভেলোসিটির ভ্যালুগুলা কেমন এবং ডিরেকশন গুলা কোন দিকে, বোথ প্লটে প্লটে দেখাই যে ভেলোসিটির ম্যাগনিটিউডও দেখাচ্ছি, ডিরেকশনও দেখাচ্ছি। এখানে যেমন লেন্থ গুলা দিয়ে ম্যাগনিটিউড বোঝায়, অ্যারো গুলা দিয়ে ডিরেকশন বোঝায়। ডিফারেন্ট ডিফারেন্ট কোঅর্ডিনেটে কেমন হবে, যখন আমি ওই ভেক্টরটাকে দেখাচ্ছি কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ভ্যালু ম্যাগনিটিউড ওয়াইজ ম্যাগনিটিউডকে গ্রাফিক্যালি অথবা ভিজুয়ালি, তখন এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ড খুব সুন্দর একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেয় যে কোন জায়গায় ভেক্টরের ভ্যালু বেশি, কোন জায়গায় ভেক্টরের ভ্যালু কম, ঠিক আছে, এবং কোন জায়গায় ডিরেকশনটা কেমন, যেমন এইদিকে কোন দিকে যাচ্ছে, আবার এইদিকে যায় কি বামে চেপে যাচ্ছে, ঠিক আছে। সো এই ভেলোসিটির ডিরেকশন গুলো দেখলে কিন্তু তোমার একটা আইডিয়া হচ্ছে যে আসলে বাতাস কোন দিক থেকে কোন দিকে ফ্লো করতেছে। তোমরা দেখছো ঘূর্ণিঝড় যখন হয়, ঘুরতে ঘুরতে সামনের দিকে যখন আসে, তখন কিন্তু জিনিসটা অনেক এরকম ঘুরেই, শুধু তা না, ঘুরে আবার আমাদের লোকালয়ের দিকে আসে, ঠিক আছে, আমাদের ঢাকার দিকে আসতে থাকে। সো ঘুরতে ঘুরতে সামনের দিকে যায়, তখন কিন্তু এক এক জায়গায় এক এক রকম ভেলোসিটি ডিরেকশন আলাদা। কারণ আমরা জানি যে ঘূর্ণনের ক্ষেত্রে ডিরেকশন কি ট্যানজেন্ট বরাবর হইতে থাকে। সো এক একটা পয়েন্টে কিন্তু এক এক ডিরেকশনে কিন্তু আমার ভেলোসিটিটা থাকে। তাহলে আমরা কি বলতে পারি ভেক্টর ফিল্ড হচ্ছে শোয়িং ভেক্টর, শোয়িং ভেক্টরস, শোয়িং এ ভেক্টর, একটা ভেক্টর ধরো ভেলোসিটি ভেক্টরকে দেখাবো অথবা শুধু ফোর্স ভেক্টরকে দেখাবা, শোয়িং এ ভেক্টর in magnitude and direction in different coordinates, in magnitude and direction at different coordinates, তাহলে এক এক কোঅর্ডিনেটে ভেক্টরটার ভ্যালু কেমন, এটা হচ্ছে আমরা মোটামুটি ভেক্টর ফিল্ডের মাধ্যমে দেখাই, ভ্যালু এবং ডিরেকশন দুইটাই দেখাই, ঠিক আছে। যেমন আমি যদি তোমাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করি, বাম সাইডে জিজ্ঞেস করি, ধরো এইখানে কোন একটা পয়েন্টে বড় বড় ভেক্টর ঢুকছে বা ছোট ছোট ভেক্টর ঢুকছে, বড় বড় ভেক্টর বের হয়ে গেছে, তাহলে আমি কি বলতে পারি এই জায়গায় যদি ছোট্ট একটা অংশ চিন্তা করি, আমি ধরো এখানে ছোট্ট একটা অংশ চিন্তা করি, এখানে তাহলে এখানে ফোর্সটা চেক হবে। ছোট্ট একটা অংশ যদি চিন্তা করি, বলো তো এখানে কি ইনফ্লো বেশি নাকি আউটফ্লো বেশি? আউটফ্লো বেশি। আচ্ছা, ইনফ্লোর থেকে আউটফ্লোটা হচ্ছে বেশি। বলো তো ডাইভার্স করলে আমরা বলতে পারি না যে ছড়ায় গেলে আউটফ্লোটা কাইন্ড অফ বেড়ে যাচ্ছে, এখানে ঠিক এক্স্যাক্টলি অ্যামাউন্টের সাথে তুমি কম্পেয়ার করো না, বাট আমি বলতে পারি না যে যা আসতেছিল ছড়ায় যাওয়া মানে আউটফ্লোটা কি হয়ে যাচ্ছে, আউটফ্লাক্সটা বেড়ে যাচ্ছে। কেউ আবার ভাইবো না যে লাইটের রে তো ভাই বাইরে যায় নাই, কিন্তু আমরা এটাকে অনেকটা এটার সাথে কম্পেয়ার করতে পারি। ছড়ানো, এই যে এখানে দেখো, এখানে ইনফ্লো জিরো, পুরোটাই হচ্ছে আউটফ্লো। তাহলে ইনফ্লো থেকে যখনই আউটফ্লো বেশি হবে তখনই আমরা বলি ডাইভারজেন্স হচ্ছে পজিটিভ। যেমন এখানে দেখো অল্প অল্প ভেক্টর ঢুকতেছে, বড় বড় ভেক্টর বের হয়ে যাচ্ছে। যেমন ধরো এটা যদি হয় 2i আর এটা যদি হয় 6i, তাহলে আমরা বলতে পারি যে এখানে প্রত্যেকটা পয়েন্টে ভেলোসিটি ভেক্টর, এটার ম্যাগনিটিউড 2, এটার ডিরেকশন আছে এক্স অ্যাক্সিস বরাবর, আর এইদিকে সব পয়েন্টে এটা হয়ে গেছে 6i। তাহলে আমি বলতে পারি যা ভেলোসিটি আসছে তার থেকে বেশি ভেলোসিটিতে চলে যাচ্ছে। এই ধরনের ঘটনাকে আমরা বলি ইনফ্লো থেকে আউটফ্লো বেশি, এবং এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, এটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স।
এটা কখন হয় আমি একটু বলবো। আবার ধরো পজিটিভ ডাইভারজেন্স কিন্তু এটাও হইতে পারে, এখানে আসলো 4টা কিন্তু এখানে 4টাই বেড়ে গেছে বাট ছড়ায় গেছে। আমি কিন্তু দেখতেছি যে সাইজ ওয়াইজও খুব একটা ভ্যারি করে নাই। সো এটাকেও কিন্তু আমি পজিটিভ ডাইভারজেন্সি বলবো, যদিও আমরা সাইজ সেমই পাইছি, ছড়ায় তো গেছে, ছড়ায় গেল পজিটিভ ডাইভারজেন্স। সো একটা হচ্ছে ছড়ায় না যায় জাস্ট ম্যাগনিটিউড বড় হয়ে যাওয়া, যেমন আহ, ছড়ায় যাওয়া টাইপের অনেকটা পজিটিভ ডাইভারজেন্স। আবার লিটারালি ছড়ায় যাওয়া হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, যেখানে ম্যাগনিটিউড চেঞ্জ নাও হতে পারে। সো দিস ইজ অলসো পজিটিভ ডাইভারজেন্স। ঠিক আছে, তাহলে এটাও পজিটিভ ডাইভারজেন্স, এটাও পজিটিভ ডাইভারজেন্স। তাহলে বলো তো এইটা কি হবে? বড় বড় ভেক্টর ঢুকছে আর ছোট ছোট ভেক্টর বের হয়ে গেছে। বলো তো তাহলে এটা কি হওয়া উচিত, পজিটিভ না নেগেটিভ ডাইভারজেন্স হওয়া উচিত? নেগেটিভ। হ্যাঁ, এইটা তাহলে হবে হচ্ছে এটার ইনফ্লো বেশি আর এটার হচ্ছে আউটফ্লোটা হচ্ছে কম। আউটফ্লো এই ক্ষেত্রে আমরা বলি হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছে, নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছে। যেমন আমাকে বলো তো এই যে বাংলাদেশের এই জায়গাটায় কি ধরনের ডাইভারজেন্স হচ্ছিল, এরকম একটা জায়গায় বলো তো, এটা নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছিল। আবার এরকম একটা জায়গায়ও নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছে। তুমি দেখো যত উপরের দিকে যাচ্ছ তত কিন্তু নেগেটিভ ডাইভারজেন্স, ইনফ্লো বেশি আউটফ্লো কম। আচ্ছা আমি কি বলতে পারি নেগেটিভ ডাইভারজেন্স হইলে একটা ঘটনা ঘটে, দেখো তো তোমরা মিলাইতে পারো কিনা, এই ঘটনাটা বুঝো কিনা তোমরা, যেটা আমি লিখতে যাচ্ছি। যে আমরা বলি এখানে, এখানে যে ঘটনাটা ঘটে এনার্জি উইথড্রল ঘটে, এনার্জি উইথড্রল। কেউ কি বলতে পারবা? ইসে বলো তো, আনাস বলো তো কেন এটাকে বললাম এনার্জি উইথড্রল? এনার্জি মানে লস হয়ে বা এনার্জি বের হয়ে গিয়ে তারপর মানে ইফেক্টটা কমে যাচ্ছে। হ্যাঁ, কারণ ভেলোসিটি যা ঢুকছে কম ভেলোসিটিতে বেরোচ্ছে, তাহলে ভেলোসিটিটা গেল কই, শক্তি তো কমে গেল, এনার্জি তো কমে গেল, এখানে এনার্জি উইথড্র করা হয়েছে। যেমন তোমরা দেখো বঙ্গোপসাগর থেকে যে ঝড়গুলো আসে ম্যানগ্রোভ ফরেস্টের উপর দিয়ে যাওয়ার সময়, আমি বলতে ম্যানগ্রোভ ফরেস্ট ওই এনার্জিটা নিয়ে নেয় অনেকটা, ও নিজের ক্ষতি করে হইলো, তাই না? আমরা দেখছি যে গাছপালা ভেঙে পড়তেছে, নষ্ট হয়ে যাচ্ছে। সো ও ওই এনার্জি কনজিউম করতেছে বেশ খানিকটা, যে জন্য আসে ভেলোসিটি বেশি বাট যায় ভেলোসিটি কিন্তু কম। তাহলে যখন এনার্জি উইথড্রল হয় তখন আমরা দেখছি এই ডাইভারজেন্স নেগেটিভ হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, অথবা ভাইস ভার্সা, ডাইভারজেন্স যদি কখনো নেগেটিভ পাও দ্যাট মিনস ইটস লুজিং এনার্জি ইন টার্মস অফ ভেলোসিটি, সাম ভেলোসিটি গট রিডিউস, তার মানে এখানে কিছু এনার্জি উইথড্রল হয়েছে। ঠিক একইভাবে আমি যদি ধরো কোন একটা জায়গায় বাতাসে ধরো আমি যদি হিট দেই, ঠিক আছে, নর্মালি যদি হিট দাও বা গরম করো বাতাসকে, ধরো এখানে একটা মোমবাতি জ্বালায় রাখছো, তাহলে দেখবো ওর ইনফ্লো থেকে আউটফ্লোটা বেশি হবে। ও ধরো সাইড থেকে বাতাস ঢুকবে, কিন্তু বাতাসটা যখন গরম হয়ে যাবে, গরম হয়ে গেলে কি হবে, ওর ভেলোসিটি বেড়ে যাবে, তুমি দেখবা ইনফ্লো থেকে আউটফ্লোটা দেখবা বেশি হয়ে যাচ্ছে। সো আসতেছে কম, যাচ্ছে বেশি, ওইখানে এনার্জি উইথড্রল হয় না, ওইখানে এনার্জি অ্যাডিশন হয়। তাহলে পজিটিভ ডাইভারজেন্স যদি হয় কখনো, ওইখানে এনার্জি অ্যাডিশন হয়। তাহলে এখানে একটু আমরা দরকার হলে এরকম তুলে রাখি, ধরো যা আসতেছে বের হইছে তার থেকে আরো বড় বড় এবং ছড়ায় গেছে, ছড়ায় গেছে, এটাকে আমরা বলতেছি হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স, পজিটিভ ডাইভারজেন্স। এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি এনার্জি উইথড্রল হয় নাই, এনার্জি গট অ্যাডেড, এনার্জি অ্যাডেড। তাহলে দেখো এই একটা জিনিসের মধ্যে, একটা ছবি স্লাইডের মধ্যে আমরা কিন্তু অনেকগুলো ইনফরমেশন পাচ্ছি, আমরা কিন্তু অনেকগুলো এমসিকিউ টাইপের কোশ্চেনও পাচ্ছি। যেমন এরকম একটা ছবি দিয়ে বলবে যে এটা কি পজিটিভ ডাইভারজেন্স না নেগেটিভ ডাইভারজেন্স, ইনফ্লো বেশি আউটফ্লো কম, তার মানে হচ্ছে নেগেটিভ ডাইভারজেন্স। এখানে কি ইনফ্লো বেশি কম আউটফ্লো বেশি, এটা হচ্ছে কি পজিটিভ ডাইভারজেন্স। আবার লিটারালি ছড়ায় যাইতেছে, এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। এই যে এখানে লিটারালি ছড়ায় যাচ্ছে, এটা হচ্ছে পজিটিভ ডাইভারজেন্স। তাহলে আমরা ডাইভারজেন্সের পিক্টোরিয়াল ভিউটা কি সবাই ক্লিয়ার কিনা, ইনফ্লো আর আউটফ্লোর মধ্যে কম্পারিজন, এটা হচ্ছে আমাদের ডাইভারজেন্স। তাহলে ডাইভারজেন্স, এনার্জি চেঞ্জটা কি জাংশনটার মধ্যে হবে অলওয়েজ? হ্যাঁ মানে যে কোনো একটা পয়েন্টে, কারণ এটা পয়েন্ট টু পয়েন্ট ভ্যারি করতে পারে। যেমন এইদিকে না হয় যদি আবার এদিকে হয়, এখানে যেমন ডাইভারজেন্স নেগেটিভ ছিল, এদিকে আসলে কিন্তু আবার দেখবা ডাইভারজেন্স পজিটিভ হয়ে যাচ্ছে। মেবি এখানে আর একটা ঘূর্ণিঝড় হয়েছে কোনো কারণে, ধরো এদিক থেকেও আসছে, আবার এদিকেও একটা নিম্নচাপ ছিল, সো নিম্নচাপের কারণে কিন্তু এদিকে আবার ভেলোসিটি বাইরে যেতে পারে। ঠিক আছে, সো এক একটা পয়েন্টে এক এক রকম ডাইভারজেন্স হওয়া সম্ভব। ঠিক আছে।
তাহলে ডাইভারজেন্স হচ্ছে আমরা কি জানি বলতে চাইছিলাম এ কম্পারিজন ভাইয়া যদি ইনফ্লো ইকুয়ালস টু আউটফ্লো হয় তাহলে কি ডাইভারজেন্স জিরো হবে? হ্যাঁ আমরা আসতেছি ওইখানে বিটুইন ইনফ্লাক্স অ্যান্ড আউটফ্লাক্স। ঠিক আছে, যেমন আমরা এটা এক্সাম্পল দেখছি, যা ঢুকতেছে তার থেকে বড় বড় ভেক্টর বের হয়ে যাচ্ছে। এইটা কি ধরনের ডাইভারজেন্স বলো? পজিটিভ ডাইভ। আর ইনফ্লো বড়, আউটফ্লো ছোট হয়ে গেছে, এটা হচ্ছে কি ধরনের? নেগেটিভ ডাইভারজেন্স। আর যদি কখনো এরকম থাকে ইনফ্লো যেই সাইজের, আউটফ্লো এক্স্যাক্টলি সেম সাইজের, বলো তো এই ক্ষেত্রে কি হবে? ডাইভারজেন্স জিরো হবে। ইনফ্লো ইকুয়াল টু আউটফ্লো যদি হয় তাহলে ভেরি গুড, এখানে ডাইভারজেন্স জিরো হওয়া উচিত। ঠিক আছে, তাহলে ডাইভারজেন্স জিরো হয়ে গেলে আমরা বলতে পারি হচ্ছে ইনফ্লো আর আউটফ্লো হচ্ছে সমান। এখন আসো যে এই ডাইভারজেন্স শিখে আমাদের কি লাভ হচ্ছে, আমরা এটা নিয়ে একটু কথাবার্তা বলি। অনলাইনে কে কি লিখছো? নাইস এন্ড অ্যাট্রাকটিভ, এগুলো কি? ছি ছি ছি। স্যার একটা সিঙ্গেল ভেক্টরে কি ভেক্টর ফিল্ড হতে পারে? হ্যাঁ, ভেলোসিটি ভেক্টরের ভেক্টর ফিল্ড হইতে পারে, বাট একটা ভেক্টর তার তোমার থাকবে না, এক একটা কোঅর্ডিনেট এক এক রকম থাকবে। কখনো এমন হওয়া সম্ভব না যে ধরো তুমি একটা ভেলোসিটি, বাতাসের ভেলোসিটি আঁকতে চাচ্ছ, বাতাসের ভেলোসিটি এক এক জায়গায় এক এক রকম হবে, এটা তার একটা পয়েন্টে শুধু থাকবে না, একটা পয়েন্টে একটা ফোর্স থাকতে পারে, সেটা হচ্ছে তখন ভেক্টর ফিল্ড না। একটা পয়েন্টে একটাই ভেক্টর, ওটা জাস্ট ভেক্টর, ভেক্টর ফিল্ড না। কিন্তু যদি এমন হয় গ্র্যাভিটেশন ভেক্টর ফিল্ড, আমরা বলতে পারি না যে আমাদের পৃথিবীর আশপাশে গ্র্যাভিটেশন ফিল্ডের স্ট্রেংথ বেশি, যত দূরে যাবো তত স্ট্রেংথ কমে যাবে, তাহলে ভেক্টর ফিল্ড যদি আঁকো তাহলে পৃথিবীর আশেপাশে ভেক্টর ফিল্ডটা স্ট্রং হবে, যত দূরে যাবো ওটা উইক হইতে থাকবে। তখন ভেক্টর ফিল্ড মানে হচ্ছে ডিস্টেন্স অর কোঅর্ডিনেট ওয়াইজ যেটা চেঞ্জ হয়। স্যার আমি কথা যদি কি একটা ফুটবলকে করি আর আমি যদি ফ্রিকশনকে ইগনোর করি, হ্যাঁ, তাহলে তো ওর একটা ভেলোসিটি থাকবে। এখন ফ্রিকশন না থাকলে তো লেটস সে অ্যাক্সেলারেশন হইলো, তাহলে ওই অ্যাক্সেলারেশনটাকে আমি পজিটিভ ডাইভারজেন্স বলতে পারি? মানে ওর একটাই ভেলোসিটি, জাস্ট মাল্টিপল না, ভেলোসিটিস না। ডাইভারজেন্স সবসময় ভেক্টর ফিল্ডের হবে। ওইখানে যদি ফিল্ড না থাকে, একটা ফোর্স থাকে সিঙ্গেল, তাহলে কখনো ভেক্টর ফিল্ড হবে না। আচ্ছা, ডাইভারজেন্স তো নিজে স্কেলার না? হ্যাঁ এখন আসো, এই যে এই কথাটাতে আমি আসতাম, তোমরা খালি আমার মুখের কথা কেড়ে কেড়ে নিয়ে কোশ্চেন করার চেষ্টা করতেছো, আমাকে একটু আগাইতে দিলে কিন্তু কোশ্চেন গুলো আর আসবে না। দেখো দেখো আমরা ডাইভারজেন্স কি কি নিয়ে কথা বলতেছি। আমরা বলতেছি ডাইভারজেন্স পজিটিভ, আমরা বলতেছি ডাইভারজেন্স ক্যান বি নেগেটিভ, অথবা ডাইভারজেন্স ক্যান বি জিরো। এখন পজিটিভ, নেগেটিভ আর জিরো আমরা জাস্ট একটা নাম্বার নিয়ে কথা বলতেছি। তাহলে ডাইভারজেন্স আমরা বলতে পারি উই আর অনলি ইন্টারেস্টেড ইন ওয়ান নাম্বার, আইদার ইটস গ্রেটার দেন জিরো, লেস দেন জিরো অর জিরো। তাহলে ডাইভারজেন্সে আমরা বলতে পারি যে ইন্টারেস্টেড কি বলতো? গ্রেটার অর লেস দেন কি বলতো? জিরো অর জিরো, অর জিরো, এই তিনটা জিনিসই তো হইতে পারে। এখানে কোনো ডিরেকশন নাই, নো ডাইরেকশন, নো ডাইরেকশন। তাহলে আমাকে বলো তো ডাইভারজেন্স জিনিসটা should it be a scalar quantity or a vector quantity? Divergence এটা কি হবে বলো তো? Scalar quantity, because there is no direction involved. We are only interested whether the value is greater than zero, less than zero or zero. ঠিক আছে, and these are just numbers, এই জন্য আমরা বলতেছি এটা একটা স্কেলার কোয়ান্টিটি। এখন আসলে ডাইভারজেন্স আমরা কিভাবে বের করব? ডাইভারজেন্স আমরা কিভাবে বের করব? ম্যাথমেটিক্যাল ফর্মুলা লিখতেছি, তারপরে আই হ্যাভ এন এক্সাম্পল যেটা দিয়ে তোমাদের বিশ্বাস করতে সহজ হবে। সো আমরা একটু দেখি ম্যাথমেটিক্যাল ফর্মুলা অফ ডাইভারজেন্স। এক্সপ্লেনেশন, এটা হচ্ছে অফ ডাইভারজেন্স। আচ্ছা, ডাইভারজেন্সে কেউ কি আমাকে বলতে পারবে ইনপুট আর আউটপুট নিয়ে যদি কথা বলি, ডাইভারজেন্সের ইনপুট কি হয়? একটু আমাকে মাহমুদ বলো তো, ইনপুটে কাকে বসাবো, কার ডাইভারজেন্স বের করব বলো? ভেক্টরের, স্কেলারের, কি ধরনের কোয়ান্টিটি বের করি বলো? ভেক্টর। ভেক্টর শুধু না, এটাকে আমরা কি বলছিলাম যেন? ভেক্টর
ফিল্ড, ফিল্ড যেটা কোঅর্ডিনেট ওয়াইজ চেঞ্জ হয়, এক এক জায়গায় এক এক রকম হয়, ভেক্টর ফিল্ড। আউটপুট, ডাইভারজেন্স টেস্ট করে তুমি যে আউটপুট পাও জিরো, পজিটিভ ও নেগেটিভ, তাহলে আউটপুটটা কি স্কেলার না ভেক্টর বলো? Scalar. স্কেলার। তাহলে আমাকে একটু বলতে পারবা যে কোন জায়গায় ইনপুটে ভেক্টর দিয়েও আমি আউটপুটে স্কেলার পাই? ডট এরকম প্রোডাক্ট সিচুয়েশন কোথায় হয়? তো এইটা আমরা একটা হিন্ট পেয়ে গেলাম যে এটা কিসের মাধ্যমে পাই আমরা? ডট প্রোডাক্টের মাধ্যমে পাই। আমরা জানি ডট প্রোডাক্টে ভেক্টর ইনপুট দিলেও স্কেলার আউটপুট পাওয়া যায়। সো মেবি ডাইভারজেন্স ইজ রিলেটেড টু ডট প্রোডাক্ট। সো আমরা একটু দেখি যে ডাইভারজেন্স অফ, ধরো তোমাকে ইফ V is a velocity vector field, velocity vector field, তাহলে আমরা যেভাবে লিখি দেখো, ডাইভারজেন্স অফ V, এটাকে কোন কোন জায়গায় লিখবে ডাইভ অফ V, এবং এটার ম্যাথমেটিক্যাল ফর্মুলেশনটা হয় হচ্ছে, আমরা যে ন্যাবলা দেখছিলাম, ন্যাবলা একটা ভেক্টর অপারেটর, সেই ন্যাবলা ডট ভি লেখে, এইটাকে লেখা হচ্ছে ডাইভ অফ ভি, ডাইভ অফ ভি বা ডাইভারজেন্স অফ ভি। এখন আমি জানি যে সবারই এটা বিশ্বাস করতে কষ্ট হইতেছে, বা এই জিনিসটা কোথা থেকে আসলো, এটা তো মানা যাচ্ছে না। ঠিক আছে, এই যে যে ফর্মুলাটা আপনি লিখলেন যে ডাইভারজেন্স অফ ভি হচ্ছে ন্যাবলা ডট ভি, ইট মেক্স সেন্স যে ডট প্রোডাক্ট করলে কি আসে, স্কেলার কোয়ান্টিটি আসে, বাট ওয়াই অন আর্থ ন্যাবলা ডট ভি করলে ডাইভারজেন্স আসবে, মানে এর সাথে রিলেশনটা কি? সো এটা বোঝার জন্য এটার ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আমি তোমাদেরকে শেখাবো না, বা তোমাদের বইয়ের মধ্যেও নাই, বাট আই উইল ট্রাই এমন একটা ওয়ে যে তুমি এটা ভিজুয়ালাইজ করতে পারো, ওয়াই দ্য ফর্মুলা ইজ লাইক দিস, এবং তুমি যাতে এটা মনে ধারণ করতে পারো। সো আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব। সো এটা তোমার ডেরিভেশন শেখা লাগবে না, উইল ফিল ইট। সো লেটস স্মেল ইট, উইল স্মেল ইট। নেক্সট স্লাইডে আমি দেখবো এটা, যে কেন ম্যাথমেটিক্যাল ন্যাবলা ডট ভি আসলে ডাইভারজেন্স অফ ভি বোঝায়। ঠিক আছে, সো চলো পরের পেজে আমরা একটা ভেক্টর ফিল্ড আঁকি, যেটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর ফিল্ড। লেট ভি ইজ এ টু ডাইমেনশনাল ভেলোসিটি ভেক্টর ফিল্ড। নর্মালি একটা রুমে বিভিন্ন জায়গায় বাতাসের ভেলোসিটি কেমন এটা দেখাইতে গেলে তো থ্রি ডাইমেনশনালি দেখাইতে হবে। সো আমরা আমাদের আলোচনার সুবিধার্থে থ্রি ডাইমেনশনালি না দেখায় জিনিসটাকে টু ডাইমেনশনের মধ্যে সীমাবদ্ধ রাখতেছি। ধরো আমি তিনটা ছবি আঁকবো তোমাদের সামনেই, এবং তিনটা আমরা পরে ম্যাথমেটিক্যালি চেক করব, গ্রাফিক্যালি চেক করব যে আমাদের কনসেপ্টের সাথে ডাইভারজেন্সের ম্যাথমেটিক্সটা কি মিলে কিনা। ঠিক আছে, প্রথমে আমরা একটা ছবি আঁকবো যে ভি ইজ ইকুয়াল টু 2i hat, and because this is a 2D velocity vector field, so এটা কেমন হবে আমরা যদি একটু আঁকার চেষ্টা করি। দেখো এখানে x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, আর এটা ধরো হচ্ছে আমার x অ্যাক্সিস। ঠিক আছে, ঠিক একইভাবে আমি মাঝখানেও একটা আঁকবো, আর একদম ডান সাইডেও একটা আঁকবো। আচ্ছা, দেখো প্রথমে আমরা v ইজ ইকুয়াল টু 2i হ্যাট আঁকবো, তারপরে আঁকবো হচ্ছে v ইকুয়াল টু 2xi হ্যাট, তারপরে আঁকবো হচ্ছে v ইকুয়াল টু মাইনাস 2xi হ্যাট। এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা হচ্ছে আমার x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস, এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। আচ্ছা, এখানে আঁকার আগে আমি কয়েকটা জাস্ট তোমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছি যে এটা দিয়ে আসলে কি বুঝাইতেছে। যেমন আমি প্রথমে এটাতে যাই, ধরো এখানে যেহেতু টু ডাইমেনশনালি আঁকতেছি, তাহলে এই ভেলোসিটি ভেক্টরটাকে আমি এক্স ওয়াই কোঅর্ডিনেটে বিভিন্ন জায়গায় ভেক্টরটাকে কেমন হবে এটা আঁকতে চাচ্ছি। যেমন ধরো আমি বলতে পারি এটা হচ্ছে আমার 0 0 পয়েন্ট, এটা হচ্ছে 0 0 পয়েন্ট। ঠিক একইভাবে এটাকে বলা যায় না 1 1 পয়েন্ট, এটা হচ্ছে আমার 2 1 পয়েন্ট, এটা হচ্ছে আমার 3 1। এটা কারো আঁকার দরকার নেই, আগে সবাই দেখো। আর এটা হচ্ছে আমার বলা যায় যে 1 2 পয়েন্ট, এটা হচ্ছে 2 2 পয়েন্ট, এটা হচ্ছে আমার 3 2 পয়েন্ট। তো আমি এক একটা এক এক জায়গায় আঁকলাম।
এখন দেখো এইখানে আমরা যদি বলি V11 এটা কত হবে, মানে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 1, এক্স ওয়াই কোঅর্ডিনেট যেহেতু এখানে, তাহলে এটা 1 পয়েন্টে আঁকতেছি, V11 হবে 2i হ্যাট। ঠিক একইভাবে বি ধরো 21 যদি আঁকি, 21 দেখো 21 হচ্ছে এই পয়েন্টটা, 21 এক্স এর ভ্যালু 2 বসাও, ওয়াই এর ভ্যালু তো বসানোর জায়গা নেই কারণ এই ইকুয়েশনে কোনো ওয়াই নাই, তাহলে এটা কি হবে বলতো, 2 × 2 4i হবে। ঠিক একইভাবে এক্স এর ভ্যালু যদি 1 এর জায়গায় 1 2 হয়, এটাও কিন্তু 2i হবে। কেন 2i হবে এটা সবাই বুঝতেছো? কারণ হচ্ছে যে এখানে 1 2 যখন নিবা, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, 2 তো বসানোর জায়গা নেই, ওয়াই এর ভ্যালু বসানোর জায়গা নেই, তাহলে এটা 2i হচ্ছে। ঠিক একইভাবে এখানে 2 2 যখন হবে, এটাও হবে 4i। তো আমি যদি এখন এই ভেক্টর গুলাকে এখানে আঁকার চেষ্টা করি, সবাই একটু দেখো, আমরা 1 পয়েন্টে এই ভেক্টরটা হচ্ছে 2i, তাহলে দেখো 1 পয়েন্টে ভেক্টরটা হচ্ছে 2i, ধরো 2i হচ্ছে এইটুকু সাইজ, ঠিক আছে, 1 পয়েন্টে হচ্ছে 2i। ঠিক একইভাবে 1 2 পয়েন্টেও তো এটা 2i, তাহলে 1 2 পয়েন্টেও এটাকে আমি 2i দেখালাম। আমরা এক কাজ করি, এই জিনিসটা একটু মুছে আবার আঁকি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে 1 পয়েন্টে এটা 2i, 1 2 পয়েন্টেও এটা 2i, ইনফ্যাক্ট 1 3 পয়েন্টেও এটা 2i হবে, অ্যাজ লং অ্যাজ এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু যা খুশি তাই হোক, এটার ভ্যালু তো 2i করে থাকবে। তাহলে উপরের দিকে গেলে আমার ওয়াই এর ভ্যালু বাড়ে, ডানের দিকে গেলে এক্স এর ভ্যালু বাড়ে, তাহলে এক্স এর ভ্যালু তো এই বরাবর বাড়তেছে না, এখানে সবই আছে হচ্ছে 2i করে, ঠিক আছে। এরপরে আসো যে পরের পয়েন্টটা কি, এক্স এর ভ্যালু হচ্ছে বাড়তেছে, 2 হয়ে গেছে, ওয়াই এর ভ্যালু 1, যখন এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 1, তখন এটা 4i হয়ে গেছে, তাহলে এটা কিন্তু ডাবল সাইজের হয়ে যাবে, তাহলে এটা 4i, এটাও ডাবল সাইজের হয়ে যাবে, এটাও 4i, এটাও ডাবল সাইজের হবে, এটাও ডাবল সাইজের হবে। ঠিক একইভাবে তুমি যদি আরো সামনের দিকে যাও, এই লাইনগুলো আরো বড় হইতে থাকবে, আরো বড় হইতে থাকবে, আরো বড় হইতে থাকবে, তার মানে এটা 4i করে, এগুলা হচ্ছে সব 6i করে, ঠিক আছে, 6i করে, কারণ এগুলার কোঅর্ডিনেট হচ্ছে ধরো এক্স এর ভ্যালু 3, এই জায়গায় হচ্ছে এক্স এর ভ্যালু 2, আর এই জায়গায় ধরো কাইন্ড অফ এক্স এর ভ্যালু হচ্ছে 1। তাহলে যত ডান দিকে যাচ্ছি তত ভেক্টরের ম্যাগনিটিউড বাড়তেছে, সবাই এক্স অ্যাক্সিস বরাবরই রয়েছে কারণ সব জায়গায় আই আছে, দেখো এখানে কিন্তু শুধু আই হ্যাট আছে, কোনো জেটে কিন্তু কিছু নাই। তো সবচেয়ে সিম্পল ভেক্টর ফিল্ড আমরা আঁকলাম, যে এক্স ওয়াই কোঅর্ডিনেটের সাথে সাথে ভেক্টর ফিল্ডের যে ভ্যালুগুলা বিভিন্ন জায়গায় আলাদা আলাদা হয়, কিন্তু আমি দেখলাম যত আমি এক্স এর ভ্যালু বাড়াচ্ছি আমাদের ভেক্টরের ভ্যালু বাড়তেছে, কিন্তু ওয়াই বরাবর কিন্তু ভেক্টরের ভ্যালু বাড়তেছে না। এখন কেউ কি আমাকে একজন একটু বলতে পারবা যে আমি যদি এইখানে কোন একটা অংশ চিন্তা করি, এই জায়গায় কোন একটা অংশ চিন্তা করি, আমাকে বলো তো ইনফ্লো আর আউটফ্লো কোনটা বেশি এই অংশের মধ্যে? স্যার আউটফ্লো। আউটফ্লো আচ্ছা, বড়। এইখানে আউটফ্লো গ্রেটার দেন ইনফ্লো, যদি তাই হয়ে থাকে বলো তো এখানে ডাইভারজেন্স টেস্ট করলে ভেক্টর ফিল্ডের ডাইভারজেন্স টেস্ট পজিটিভ আসা উচিত নাকি নেগেটিভ আসা উচিত? পজিটিভ। পজিটিভ। তাহলে এইখানে আসা উচিত হচ্ছে ডাইভারজেন্স পজিটিভ, রাইট? তাহলে ডাইভারজেন্স হওয়া উচিত হচ্ছে পজিটিভ। ভেরি নাইস। তাহলে আমরা এমন একটা ফিগার পাইলাম বা ভেক্টর ফিল্ড পাইলাম, যেই ভেক্টর ফিল্ড ইন্ডিকেটিভ অফ হ্যাভিং পজিটিভ ডাইভারজেন্স। এখানে আমাকে বলতেছে যে ডাইভারজেন্স পজিটিভ হওয়া উচিত। আচ্ছা, কেউ কি বলতে পারবো আমাকে এই যে লেফট সাইডের যেটা ছিল, এই লেফট সাইডের ভেক্টর ফিল্ডটা কেমন হওয়া উচিত? v = 2i। দেখো আমি একটা ছবি আঁকি, এটা সবাই বুঝো। আমি কি বলতে পারি এখানে এক্স ওয়াই কোঅর্ডিনেট যা খুশি তাই হোক, এখানে সব জায়গায় ভেক্টরের ভ্যালু সেম থাকবে, দেখো তো বুঝো কিনা? ডাইভারজেন্স হবে না স্যার। এখানে সব জায়গায়, কারণ দেখো এক্স আর ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু তো বসানোর জায়গা নাই, তাহলে বলতে পারি যে v11 এটাও 2i হবে, v21 এও 2i হবে, v45 এখানেও 2i হবে, এখানে সব জায়গায় 2i হতে যাচ্ছে কারণ এক্স ওয়াই কোঅর্ডিনেটের ভ্যালু বসানোর জায়গা নাই। তাহলে যদি তাই হয়ে থাকে, এখানে সবই 2i করে হয়ে থাকে, তাহলে আমাকে বলো তো এখানে যদি আমি যে কোনো একটা অংশ চিন্তা করি, এখানে ইনফ্লো আর আউটফ্লোর মধ্যে রিলেশন কেমন বলো? ইকুয়াল। ইনফ্লো আর আউটফ্লো ইকুয়াল। ইনফ্লো আর আউটফ্লো সমান, তাহলে এখানে ডাইভারজেন্স টেস্ট করলে কি পাওয়া উচিত বলো? 0। সরি, 0 পাওয়া উচিত। ডাইভারজেন্স টেস্ট করলে 0 হওয়া উচিত। ভেরি গুড, যদি এটুকু পর্যন্ত বুঝে থাকো। আচ্ছা, কে আমারে বলতে পারবে এই রাইট সাইডের যেটা, এইটার ছবিটা কেমন হওয়া উচিত? কে বলতে পারবা? নেগেটিভ আসবে।
ডাইভারজেন্স নেগেটিভ। কেন নেগেটিভ মনে হচ্ছে? কারণ স্যার এটা আর কি মাইনাস হচ্ছে, মাইনাস হওয়ার কারণে এটা খুব ইনফ্লো হচ্ছে সিম্পলি যদি বেশি, বলি, আউটফ্লো আর কি, মানে আর কি আউটফ্লো হচ্ছে বেশি, ইনফ্লো বেশি। স্যার দেখো এই যে ডিরেকশন v ইকুয়াল টু 2xi এর জায়গায় এখানে তো v ইকুয়াল টু মাইনাস 2xi, তাহলে এই ছবিটা এখানে আসবে, জাস্ট ডিরেকশনটা মাইনাস i দেখে x অ্যাক্সিস এর নেগেটিভ দিকে যাবে। দেখো এখানে কি আমি বলতে পারি v11 এটার ভ্যালু হবে মাইনাস 2i, তারপরে v21 এটার ভ্যালু হবে মাইনাস 4i, v তাহলে কি এখানে v12 কনভার্জেন্স এটা হবে হচ্ছে? মাইনাস 2i। সো দেখো সবই তো মাইনাস 2i, তাহলে x অ্যাক্সিস এর পজিটিভ দিকে না থেকে জাস্ট আগের ছবিটা হবে নেগেটিভ দিকে হবে। দেখো ডান দিকে গেলে ভ্যালু কিন্তু বাড়বে, কারণ হচ্ছে ম্যাগনিটিউড নেগেটিভ দিকে বাড়তেছে, এটা আরো বড় হবে। দেখো কিচ্ছু না, খুব সিম্পল, যত তুমি এক্স এর কোঅর্ডিনেট বাড়াইতেছো, এক্স এর কোঅর্ডিনেট যদি বাড়াও এই ভ্যালুটা ভি এর ভ্যালু বাড়বে, কিন্তু নেগেটিভ দিকে বাড়বে। নেগেটিভ দিকে বাড়া মানে হচ্ছে এক্স অ্যাক্সিস এর নেগেটিভ ডিরেকশন হবে, ম্যাগনিটিউডটা বড় হবে। এক্স এর ভ্যালু বাড়লে তো ম্যাগনিটিউড বড় হচ্ছে, জাস্ট মাইনাসটা সিগনিফাই করতেছে, কিন্তু ভ্যালু ছোট হচ্ছে তা না, মাইনাস সিগনিফাই করতেছে যে ভ্যালুটার ডিরেকশন কোন দিকে, এক্স এক্স এর নেগেটিভ দিকে। এখন যদি এটা হয়ে থাকে তাহলে আমার একটু বলো তো এখানে ইনফ্লো বেশি না আউটফ্লো বেশি? ইনফ্লো বেশি। ইনফ্লো, হ্যাঁ। ইনফ্লো গ্রেটার দেন আউটফ্লো, তাহলে এই ক্ষেত্রে ডাইভারজেন্স টেস্ট করলে কি পাওয়া উচিত বলো? নেগেটিভ। ভেরি গুড। তাহলে আমরা তিনটা ছবি আঁকলাম, যে তিনটা ছবিতে আমরা দেখলাম যে এক জায়গায় ডাইভারজেন্স হচ্ছে 0 কারণ ইনফ্লো আউটফ্লো সমান, এক জায়গায় ডাইভারজেন্স হচ্ছে পজিটিভ কারণ আউটফ্লো বেশি ইনফ্লো কম, আর এক জায়গায় হচ্ছে ডাইভারজেন্স নেগেটিভ কারণ ইনফ্লো বেশি আউটফ্লো কম। তো তিনটা কেসে আমরা দেখে ফেলছি। এবার জাস্ট আমাদের ম্যাথমেটিক্সটা টেস্ট করবো যে আমাদের ম্যাথমেটিক্সটা কি আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, সো চলো আমরা স্যার কনস্ট্যান্টটা যদি 2 না হয়ে 1 এর থেকে ছোট হয় তখনও তো ডাইভারজেন্স নেগেটিভ হবে না? হ্যাঁ হ্যাঁ, মানে যদি এটা ফ্র্যাকশন হয়, এই যে এখানে যদি ফ্র্যাকশন হইতো তাহলে তো না, তাও পজিটিভ, তখনও পজিটিভ হইতো কারণ এক্স এর ভ্যালু বাড়লে তো ভ্যালু বাড়তেই থাকতো। আচ্ছা, এবার দেখো আমরা এখানে একটু ম্যাথমেটিক্সটা দেখবো। ঠিক আছে, আমরা জাস্ট উপরের পার্ট গুলো একটু মুছে দিচ্ছি, আমরা ম্যাথমেটিক্সটা এখন চেক করতে যাচ্ছি যে আমাদের ম্যাথমেটিক্সটা কি আসলে ঠিক আছে কিনা। ঠিক আছে, দেখো এইখানে আমাদের কি ছিল, এটা ছিল হচ্ছে v ইজ ইকুয়াল টু 2i, এটা ছিল হচ্ছে v ইজ ইকুয়াল টু 2xi, আর এটা ছিল হচ্ছে আমাদের v ইজ ইকুয়াল টু মাইনাস 2xi। এখন আমরা ম্যাথমেটিক্সটা যদি দেখতে চাই, যেমন এখানে আমরা উপরের দিকে একটু ম্যাথমেটিক্সটা দেখার চেষ্টা করি, যেমন ন্যাবলা ডট ভি, ন্যাবলা ডট ভি এটা যদি বের করি, এটাই তো আসলে ডাইভারজেন্স অফ ভি, ডাইভারজেন্স অফ ভি, এটা তো আসলে ন্যাবলা ডট ভি। তাহলে ন্যাবলার ভ্যালু কি ছিল আমাদের, ডেল ডেল এক্স আই প্লাস হচ্ছে ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এর সাথে আমি ডট গুণ করব, ডট প্রোডাক্ট করব হচ্ছে ভি, ভি হচ্ছে আমার 2i, 2i। দেখো এখানে যদি 2i বসাই, তোমাদের নিশ্চয় মনে আছে যখন ডট প্রোডাক্ট করি i এর কোএফিসিয়েন্ট গুলো গুণ হয়, j এর কোএফিসিয়েন্ট গুলো গুণ হয়, k এর কোএফিসিয়েন্ট গুলো গুণ হয়, তাহলে এখানে কি হবে, ডেল ডেল এক্স অফ 2 প্লাস 0 প্লাস 0। কেন, এটা তো সবাই বুঝতেছো মনে হয়, ডেল ডেল y এর এখানে y এর কোএফিসিয়েন্ট নাই, এখানে z এর কোএফিসিয়েন্টও নাই, তাহলে এখানে বলো ডেল ডেল এক্স অফ 2, কেউ কি বলতে পারবা একটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি আসে? 0। 0, তাহলে দেখো 0 আসছে। দেখো তো ডাইভারজেন্স অফ ভি কি আসলো, ডাইভ অফ ভি 0 আসলো। আমাদের কনসেপ্ট কি বলে, আমাদের কনসেপ্ট বলে ভাই দেখেন আউটফ্লো আর ইনফ্লো সমান হলে, আমরা এই যে ছবিটা আঁকছিলাম ভি ইজ ইকুয়াল টু 2i, এখানে ইনফ্লো আউটফ্লো সমান ছিল, ডাইভারজেন্স পিক্টোরিয়ালি বলতেছিল যে ডাইভারজেন্স 0 হবে, ম্যাথমেটিক্যালি আমরা দেখতেছি ডাইভারজেন্স 0 এ আসছে, তার মানে আমার ম্যাথমেটিক্সটা ওয়ার্ক করতেছে। সেম থিং আমি যদি একটু এখানে দেখাই, দেখো ডাইভ অফ ভি, ডাইভ অফ ভি এটাকে আমরা লিখতে পারি ন্যাবলা ডট ভি, ন্যাবলা কি আমাদের ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এইখানে ভি হবে হচ্ছে এই পার্টের জন্য আমাদের ভি হচ্ছে 2xi, 2xi। তাহলে দেখো এবার যদি ডট করি আই আর আই গুণ হবে ডেল ডেল এক্স অফ 2x, জে আর কে তো 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বলো তো এইবারের কোএফিসিয়েন্টটা কত হবে, মানে ডেল ডেল এক্স 2x, এটার রেজাল্টটা কি আসবে? Sir, 2 2.
টু বাইরে যাবে, ডেল ডেল এক্স হচ্ছে 1, তাহলে আমি বলতে পারি ডাইভারজেন্স অফ ভি এটা আসছে 2। বলো তো এই যে যে 2টা কি গ্রেটার দেন 0 না? আমি দেখতেছি না যে নাম্বারটা আসছে 2 গ্রেটার দেন 0, এখানে কি তাই আসতেছে না যে ডাইভারজেন্স শুড বি কি বলো তো পজিটিভ? দেখো এখানে বলতেছে ডাইভারজেন্স গ্রেটার দেন 0 আসা উচিত, ম্যাথমেটিক্যালিও দেখলাম আমরা গ্রেটার দেন 0 আসছে, তার মানে ম্যাথমেটিক্স ইজ ওয়ার্কিং, রাইট? আমরা যে ডাইভারজেন্সের বেসিক কনসেপ্ট শিখছি এই ম্যাথটা আমাদের ছবিকে কিন্তু এটা সাপোর্ট করতেছে। ঠিক একই ভাবে কেউ কি বলতে পারবা এইখানে ডাইভারজেন্স অফ ভিটা কি আসতো? -2 -2 দেখো এখানে কি লিখতে পারি ডাইভ অফ ভি, -2 এটা থাকতো হচ্ছে ডেল ডেল এক্স অফ -2x, তাহলে এখানে -2 থাকতো, এটা লেস দেন 0। লেস দেন 0 মানে এটা কেমন ডাইভারজেন্স বলো তো? নেগেটিভ ডাইভারজেন্স, ডাইভারজেন্সটা আসছে হচ্ছে নেগেটিভ। তাহলে যখন নেগেটিভ ডাইভারজেন্স হচ্ছে সেটাও কিন্তু ম্যাচ করতেছে আমাদের রেজাল্টের সাথে, তার মানে হোয়াট এভার ম্যাথমেটিক্স অর ফিজিক্স ইউ হ্যাভ লার্নড এটা কিন্তু কনসিস্ট, মানে এটা কিন্তু তোমার কি বলে একটা একটাকে সাপোর্টই করতেছে, এটা কিন্তু কন্ট্রাডিক্ট করতেছে না। ঠিক আছে, সো আমরা বলতে পারি যে ডাইভারজেন্সের ম্যাথমেটিক্যাল ডেফিনিশন যেটা আমরা শিখছি একটু আগের পেজে, কই ছিল যেন, এই যে এটা, ইট ওয়ার্কস, it works, we can smell now. ঠিক আছে, এটা আফটার নেক্সট 3 পেজেস, নেক্সট 3টা পেজে আমরা এটা দেখলাম যে এটা যে আসলে কাজ করে, তাই না? এটা কিন্তু আমরা দেখে ফেললাম এখানে, নেক্সট 2 পেজেস হবে। স্যার তাহলে কি ডাইভারজেন্সের ভ্যালুটা আমাদের ইন্ডিকেট করে ম্যাগনিটিউডের সাথে কতটুকু অ্যাড হচ্ছে বা সাবট্রাক্ট হচ্ছে? হ্যাঁ আচ্ছা, ভালো একটা কথা বলছে। এইখানে ডাইভারজেন্স যেমন 2 আসছিল, তাই না? ডাইভারজেন্স 2 দিয়ে বোঝায় কত করে ইনক্রিজ হচ্ছে, এটা তো আলটিমেটলি তো ডিফারেন্সিয়েশনের কাজ হচ্ছে রেট অফ চেঞ্জ বের করা। সো ও কিন্তু রেট অফ চেঞ্জই বের করছে, এই যে ছড়ায় যাইতেছে কত বেশি করে ছড়াইতেছে। সো অ্যান্সার হচ্ছে ইনপুট থেকে আউটপুট 2 করে বাড়তেছে, এখানে হচ্ছে ইনপুট থেকে আউটপুট বা ইনফ্লাক্স থেকে আউটফ্লাক্স 2 করে কমতেছে। সো ডাইভারজেন্সের ভ্যালু নির্দেশ করে কি পরিমাণ করে বাড়বে অথবা কি পরিমাণ করে কমবে, আউটফ্লো বা ইনফ্লোর যে কম্পারিজন কতটুকু করে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে ডাইভারজেন্সের ম্যাগনিটিউড। এখানে যদি 2 না এসে 10 আসতো তাহলে হুইচ ইজ মোর ডাইভার্জিং, 2 না 10, কি মনে হয়? 10। 10, কারণ 10 করে ডাইভারজেন্স 10 আসা মানে হচ্ছে ইনফ্লাক্স থেকে আউটফ্লাক্স 10 বেড়ে গেছে, আর ডাইভারজেন্স 2 মানে ইনফ্লাক্স থেকে আউটফ্লাক্স 2 বাড়ছে। সো নিশ্চয় 10 করে বাড়াটা কি বেশি বেশি বাড়তেছে। সো হায়ার দ্য ভ্যালু অফ ডাইভারজেন্স হায়ার ইজ দ্য চেঞ্জ বলতে পারো। ঠিক আছে, সো এটা একটু লিখে রাখতে পারো এর পরের পেজে, হায়ার দ্য ভ্যালু অফ ডাইভারজেন্স higher is the rate of change from influx to outflux বলতে পারো। ঠিক আছে, যেমন আমরা বলতে পারি ডাইভারজেন্স অফ 2 এটা মিন করে হচ্ছে আউটফ্লাক্স 2 হায়ার দেন ইনফ্লাক্স। আর যদি কখনো বলে ডাইভারজেন্স অফ 200 তাহলে এটাকে আমরা বলতে পারি আউটফ্লাক্স 200 হায়ার দেন ইনফ্লাক্স। সো কি পরিমাণ করে বাড়তেছে বা কমতেছে এটা হচ্ছে আমাকে ভ্যালু অফ ডাইভারজেন্স বলে দিচ্ছে। সেটা তো অলওয়েজ অ্যারিথমেটিক্যালি বাড়বে, তাই না? হ্যাঁ, এটা অলওয়েজ অ্যারিথমেটিক্যালি বাড়বে। আবার একটা ব্যাপার আছে, ধরো কোনো ভেক্টর ফিল্ড হয়তো আই জে কে 3টা মিলায় আছে, তখন আমাকে যে ভ্যালুটা আসবে ওটা আই জে কে এর যে রেজাল্টেন্টটা কতটুকু চেঞ্জ হচ্ছে ওটা বোঝায়, রেজাল্টেন্টটা কত করে বাড়ছে। রেজাল্টেন্টটা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে হবে, তখন তো আর হ্যাঁ, এক্স্যাক্টলি তখন রেজাল্টেন্টের মধ্যে কতটুকু করে বাড়তেছে বা কমতেছে ওটা আসে ডাইভারজেন্স থেকে। আচ্ছা, সো যারা আমাদের সাথে অনলাইনে ছিলা, যে পর্যন্ত আজকে বুঝাইছি ডাইভারজেন্সের আমরা বড় একটা ম্যাথ নেক্সট ক্লাসে করব, বাট আজকে যে পর্যন্ত বুঝাইছি হাউ ওয়াজ ইট, বোঝা গেছে মোটামুটি? হ্যাঁ ভাইয়া।
Yes. মানামি তুমি বুঝতে পারছো, মোনাওয়ারা বুঝতে পারছো, নওশিন নওশিন বোঝা গেছে? আরে জি, স্যার। রাইদা শরীফ রায়া বুঝতে পারছো? রিদিতা বুঝতে পারছো?